আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা এবং আরো একবার ক্লাসে স্বাগতম আমাদের রিসার্চ মেথোডোলজি অ্যান্ড একাডেমিক রাইটিং কোর্সে। তো আজকে আমাদের সপ্তম ক্লাস এবং আমরা আলোচনা করছিলাম রিসার্চ মেথোডোলজি নিয়ে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডেটা কালেকশন মেথড নিয়ে, উইচ ইজ আ পার্ট অফ রিসার্চ মেথোডোলজি। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই আজকে। আজকে আর দেরি করছি না। আশা করছি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ আপু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আগেই বলি নেই যে ডেটা কালেকশন মেথড কিন্তু আমরা জানি যে আমাদের রিসার্চ মেথোডোলজিতে যে কিছু কিছু বিষয় আলোচিত হয়, যেমন আমাদের রিসার্চ কোন ধরনের, টাইপস অফ রিসার্চ, তারপর হচ্ছে আমার ডেটা কালেকশন স্ট্র্যাটেজি কি বা মেথড কি। স্ট্র্যাটেজি বলি, মেথড বলি, টুল বলি, কাইন্ড অফ একই কথা। সো তারপরে হচ্ছে আমি কোন উপায়ে আমার ডেটার ধরন কি, তারপর হচ্ছে আমার ডেটাটা আমি কোন উপায়ে অ্যানালাইসিস করছি, আমার ডেটা অ্যানালাইসিস স্ট্র্যাটেজি কি। এই যে চারটা পাঁচটা বিষয়, এবং আমি কি কি বিষয় ব্যবহার করেছি আমার ডেটা কালেকশন এবং অ্যানালাইসিসে, আমার রিসার্চের পারপাস কি, এবং কি কি বিষয় করেছি এবং কেন করেছি সেটা রেশনালিটি উল্লেখ করা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা তুলে ধরি রিসার্চ মেথোডোলজি পার্টে। তো আজকের ক্লাসটা যেহেতু ডেটা কালেকশন মেথডের উপর, তার মানে আমরা ধরেই নিচ্ছি এটা রিসার্চ মেথোডোলজিরই একটা এক্সটেন্ডেড ক্লাস। তো যেহেতু আমরা রিসার্চ মেথোডোলজিতে অনেকগুলো বিষয় নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়, তো সেই ক্ষেত্রে আমরা এইটার আলাদা একটা স্পেসিফিক নাম দেওয়ার কারণে আমরা সুন্দর করে এইটার একটা নাম দিয়েছি, যেটা হচ্ছে ডেটা কালেকশন মেথড। বাট ইটস আ পার্ট অফ রিসার্চ মেথোডোলজি। আমি একটু ক্লিয়ার করে দিলাম যাতে অনেকে আবার, যে আপু রিসার্চ মেথোডোলজি ক্লাস চলছে হঠাৎ করে আপনি ডেটা কালেকশনে চলে আসলেন। আমরা ডেটা অ্যানালাইসিস পর্যন্ত যেদিন যাব, ওইটা ইটস আ পার্ট অফ রিসার্চ মেথোডোলজি। সো মেথোডোলজিতে তো আমরা জানি যে অনেক কিছু আলোচিত হয়, তার মধ্যে এটা আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। তো আমরা আজকে ডেটা কালেকশনের অনেকগুলো মেথড আছে আমরা জানি। তো এর মধ্যে আমরা আলোচনা করব ডিফারেন্ট ডেটা কালেকশন মেথড, এবং মেইনলি আমরা আজকে আলোচনা করব ফোকাস গ্রুপ ডিসকাশন এন্ড ইন্টারভিউ নিয়ে। কারণ এই যে ডেটা কালেকশন এন্ড অ্যানালাইসিস, এই বিষয়গুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এগুলো একটু মানে ওয়েল ডিসকাসড হলে ভালো হয়। এবং আমি আজকে রিকোয়েস্ট করব সবাইকে যে সবাই যাতে একটু কথা বলে ক্লাসে। মানে এই যে এই ব্যাপারগুলো কিন্তু খুবই সহজ। ডেটা কালেকশন ইন্টারভিউ কি, আমরা সময় অসময়ে অনেক মানুষকে আমরা ইন্টারভিউ করি, ফর্মালি ইন্টারভিউ করি, ইনফর্মালি ইন্টারভিউ করি। কিন্তু ফর্মাল ইন্টারভিউ এর ব্যাপারটা একটু কেমন কি, মানে তোমরা একটু প্রশ্ন করো আজকের ক্লাসে, যেই যে জায়গাগুলোতে তোমাদের মনে হয় যে আমি ক্লিয়ার না, যা ইচ্ছে প্রশ্ন করো, কারণ কথা বলার মাধ্যমে আমরা হচ্ছে আজকের ক্লাসটা বেশি ভালো বুঝতে পারবো। তো আমরা গত ক্লাস থেকে দুই একটা পুরনো স্লাইড নিয়ে এসেছি আমাদের একটু মানে রিভিউ করার সুবিধার্থে। সে আমরা শিখেছিলাম আমাদের টাইপস অফ ডেটা। আমরা জানি আমাদের ডেটাকে কয়েকটা অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি, প্রথম একটা অ্যাঙ্গেল আছে যে আমার ডেটাটা কোন ধরনের, এটা কি প্রাইমারি ডেটা আর সেকেন্ডারি ডেটা। সো ডেটা কালেকশনের যে মেথড, প্রথম কথা হচ্ছে ডেটা কালেকশনের যে মেথড, যেগুলো আমরা বলছি ইন্টারভিউ, ফোকাস গ্রুপ ডিসকাশন, তারপর হচ্ছে সার্ভে, তারপর হচ্ছে অবজারভেশন, বা আহ, আমরা হচ্ছে আরেকটা করি লাইক ডকুমেন্ট রিভিউ করি। সো এগুলো কিন্তু আমরা ফাইনালি এগুলো করে আমরা কি করি, আমরা প্রাইমারি ডেটা কালেক্ট করি। সো প্রাইমারি ডেটা কালেক্ট করা অথবা প্রাইমারি ডেটা আমরা জেনারেট করি। সো আমরা যখনই ডেটা কালেকশন মেথড নিয়ে কথা বলবো, ধরেই নিতে হবে যে আমরা প্রাইমারি ডেটার কালেকশন এবং জেনারেশন নিয়ে কথা বলছি। কারণ হচ্ছে সেকেন্ডারি ডেটা নিয়ে এত মাথা ব্যথা নাই। সেকেন্ডারি ডেটা হচ্ছে যে যখন তুমি সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করবা, এর মানে হচ্ছে যে আমি একটা একটা রিসার্চ অর্গানাইজেশন অথবা কোনো এনজিও আইএনজিও, তাদের ওয়েবসাইট থেকে প্রাপ্ত কোনো একটা ডেটা, অথবা তোমার কোনো টিচার বা কোনো কেউ বা কোনো রিসার্চ গ্রুপ, কোনো রিসার্চ বডি বা কোনো অর্গানাইজেশন, এরা হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে কাজ করেছে, দেন দে হ্যাভ আ সেট অফ ডেটা।
তাদের কাছে কিছু ডেটা আছে পার্টিকুলার কোনো একটা অ্যাসপেক্ট বা টপিকে, সো ওটা তুমি তোমার রিসার্চে কাজে লাগাতে চাচ্ছ। তো এই ক্ষেত্রে ওই সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে কয়েকটা বিষয় কাজ করে, মানে কয়েকটা বিষয় জরুরি। একটা হচ্ছে যে পারমিশন, ইউ নিড টু ইউজ দেয়ার ডেটা, কারণ যেহেতু এটা সেকেন্ডারি ডেটা, দ্যাটস মিন ইটস বিন জেনারেটেড বাই সামওয়ান এলস, নট ইউ। সো you have to get the permission or consent of that particular person or group who generated that data, and that's why we are calling it the secondary data, right? So যেহেতু এটা অন্য কারো একজনের কাজ, অন্য কারো একজনের উৎপাদিত ফসল, বা আমরা যদি বলি তার একটা শ্রম, এটা শ্রম দিয়েছে করেছে কাজটা, সুতরাং সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কনসেন্ট। আমি যখন ব্যবহার করব প্রথমত আমাকে তাদের কনসেন্টটা নিতে হবে, আমি কি পারপাসে ব্যবহার করছি এটা সম্পূর্ণভাবে বলে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আহ মানে আমি, অনেকে বলে না যে ভাই নিলাম, ঠিক আছে, এখন আপনি যদি এরকম একটা মেইল করে দেন বা এরকম একটা কমেন্ট করে দেন তাদের অর্গানাইজেশনের পেজে গিয়ে যে আপনাদের এটা নিলাম, এরকম না। লাইক আপনি যদি প্রথম আলোর কোনো একটা স্ট্যাটিস্টিক্স নিতে চান, বা বাংলাদেশ মহিলা পরিষদের কোনো একটা স্ট্যাটিস্টিক্স, অথবা ধরলাম টিআইবি, অথবা হচ্ছে বিস, অথবা হচ্ছে মানে এরকম রিসার্চ বডি বা থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে, তো এরকম কোনো ইয়ে থেকে নিতে হলে তাদের সাথে ফর্মালি অ্যাপ্রোচ করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে জানাতে হবে যে আই এম আ স্টুডেন্ট অফ দ্যাট পার্টিকুলার ডিপার্টমেন্ট and I'm going to conduct a research on that particular topic. So I think I will be happy if you give me the consent, kind consent to use your data. So এরকম ভাবে হচ্ছে আমাদেরকে ওরালি অথবা রিটেন বলে কনসেন্টটা নিতে হবে। এবং যখনই তুমি তোমার রিসার্চ পেপারে ডেটাটা উল্লেখ করছো, ডেটা নিয়ে কোনো কাজ করছো, ওই ডেটা হতে পারে যে ওটাকে রিফাইন করে ওটা এক্স্যাক্টলি যেই শেপে আছে ওটাকে তুমি আরো কাট শার্ট করে মেইন জিনিস নিয়ে আসলা বের বের করে, ধরো একটা বিশাল ডেটা সেট, সো ওইখান থেকে তুমি খুব ছোট্ট একটা পোর্শন নিয়ে কাজ করছো, স্টিল ইউ নিড টু সাইট। সো ওখানে প্রত্যেকটা যতগুলো ডেটা যতবার তুমি ব্যবহার করবে প্রত্যেকবারই টেবিলের নিচে তুমি টেবিল আকারে সাবমিট করো আর গ্রাফ আকারে সাবমিট করো, মানে তোমার পেপারে উপস্থাপন করো যেভাবেই করো, অবশ্যই সোর্স লিখতে হবে, অবশ্যই সোর্স লিখতে হবে সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে। সো এটা হচ্ছে দ্বিতীয় বিষয়, যে প্রথম হচ্ছে কনসেন্ট নিতে হবে যাদের ডেটা তুমি ব্যবহার করছো, দ্বিতীয়ত সোর্সটা লিখতে হবে, এবং তৃতীয়ত সোর্সটার কথা, সরি এটা থার্ড থার্ড পজিশনে আসবে। সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেটার রিলায়েবিলিটি এন্ড ভ্যালিডিটিটা তোমাকে একটু চেক করতে হবে। ধরো আরেকজন ডেটাটা কালেক্ট করলো, এর মানে এই না যে এটা খুব ভ্যালিড বা রিলায়েবল হয়ে গেল, এবং এই ডেটাটা তোমার কাজের সাথে কতটা প্রাসঙ্গিক প্রাসঙ্গিক হয়েছে বিধায় হয়তো তুমি ইন্টারেস্টেড ফিল করেছো, কিন্তু এই ডেটাটার কালেকশনটা বা ডেটাটা তোমার কাছে দেখে কতটা ভ্যালিড কতটা রিলায়েবল মনে হচ্ছে, যখন তুমি তাদের কনসেন্ট নিতে যাবা যে তুমি ডেটাটা ইউজ করতে চাও, মেক শিওর দ্যাট যে তুমি তাদের ডেটা কালেকশন স্ট্র্যাটেজি সম্পর্কেও যদি দুই একটা প্রশ্ন করো, একটু জেনে নাও, তাহলে এটা কিন্তু তোমার জন্য ভালো হয়। সো এই হচ্ছে সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে বিষয়, যে প্রথমত কনসেন্ট, দ্বিতীয়ত হচ্ছে তার ওই ডেটা সেটের রিলায়েবিলিটি এন্ড ভ্যালিডিটি চেক করা বা জেনে নেওয়া, এবং থার্ড হচ্ছে যে তুমি প্রপার সাইটেশনটা দিবা, প্রপার রেফারেন্সিংটা দিবা, সোর্সটা উল্লেখ করবা। এখন আমরা আসি প্রাইমারি ডেটার ক্ষেত্রে, যত আয়োজন সবকিছু এই প্রাইমারি ডেটাকে নিয়ে, কারণ হচ্ছে primary data আমরা generate করি, so since we are generating this data we need to ensure the source is very much reliable and the process is very much valid and the researcher or the data collector are very much neutral when they are collecting their data. So তুমি যখন information বা data gather করছো, collect করছো, and you are producing or generating this particular set of data, you need to be very much neutral, you need to be very much honest, you need to be and the source and the process, the way you are collecting or generating data, it need to be very much valid and reliable. সো আমরা ডেটার ক্ষেত্রে বারবার এই দুটো টার্ম ব্যবহার করছি, ভ্যালিডিটি এন্ড রিলায়েবিলিটি। কেন ব্যবহার করছি সেটা তার মানে এতক্ষণে বুঝতে পারছো যে আমরা প্রাইমারি ডেটার কাজ করি আর সেকেন্ডারি ডেটা নিয়ে কথা বলি, যেটা নিয়ে কথা বলি আমাদের কিন্তু রিলায়েবিলিটি এন্ড ভ্যালিডিটি এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, সো প্রাইমারি যখনই আমরা
যে বিভিন্ন ডেটা কালেকশন মেথডের কথা আমরা বলছি, আমরা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কখনো সেকেন্ডারি ডেটা কালেক্ট করব না, আমরা কিন্তু সার্ভের মাধ্যমে কখনো সেকেন্ডারি ডেটা কালেক্ট করব না। সো সেকেন্ডারি ডেটা ইজ ইটস লাইক ইটস নট অ্যাবাউট কালেকশন, সেকেন্ডারি ডেটা ইজ লাইক ইটস অ্যাবাউট টেকিং, যে রেডি আছে ওকে লাইক নিয়ে নিলাম। It's like the ready-made burger or it's like the ready-made pizza. So that's it. You don't need to be the chef to make the pizza. So এখানে প্রাইমারি ডেটার ক্ষেত্রে হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে, কোয়েশ্চেনিয়ার রেডি করতে হবে, কাদেরকে ইন্টারভিউ করবা বা সার্ভে করবা, মানে কাদের কাছ থেকে তুমি ডেটা কালেকশন করবে সেটা সেট করতে হবে, and you need to convince that particular group of people to whom you are going to collect data. সো এই যে বিষয়গুলো সবকিছু কিন্তু আসে প্রাইমারি ডেটা নিয়ে। সো আমরা ডেটাকে যখন কয়েকটা স্পেক থেকে দেখছি, একটা হচ্ছে প্রাইমারি এন্ড সেকেন্ডারি, we need to remember that we are talking about the primary data set. I think this portion is clear to you. And another thing is that is qualitative and quantitative data. It's another perspective. Like when you're thinking about the data type, it's another perspective that where we are talking about the qualitative data and quantitative data. Remember that the secondary data can also be the qualitative or quantitative. So আমরা যেটা বলছিলাম যে কালেকশন ভ্যালিডেশন এই ব্যাপারগুলো যে শুধুমাত্র প্রাইমারি ডেটার ক্ষেত্রে আসে, সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে আসে না, ব্যাপারটা কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে ওরকমটা না। সেকেন্ডারি ডেটাও তুমি কোয়ান্টিটেটিভ ডেটাও তুমি নিতে পারো, কারো করা ইন্টারভিউ, কারো করা কেস স্টাডি, সেগুলোকে তুমি আবার রিভিউ করে কাজ করছো, কারো সার্ভে করা ডেটা থেকে তুমি নিয়ে কাজ করছো। সো সেকেন্ডারি ডেটাও কিন্তু কোয়ালিটেটিভও হতে পারে, কোয়ান্টিটেটিভও হতে পারে, আবার প্রাইমারি ডেটাও কোয়ালিটেটিভও হতে পারে, কোয়ান্টিটেটিভও হতে পারে। সো আমরা তাহলে দুটো পয়েন্ট অফ ভিউ থেকে দেখলাম ডেটা টাইপ। সো আমরা ডেটা নিয়ে কথা বললাম, ডেটা টাইপ নিয়ে কথা বললাম। হ্যাঁ ইলিয়াস বলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম তো আসসালাম। সেকেন্ডারি ডেটার ওই যে ভ্যালিডিটি আর রিলায়েবিলিটির সময় বলেছিলেন যে যার লেখা তার সাথে কিভাবে ইন্টারেক্ট করে এটার ভ্যালিডিটি বা রিলায়েবিলিটি চেক করে নেব, কি জানি বলেছিলেন, আমি একটু মিস করেছি। আচ্ছা, না বলছিলাম যে যেহেতু আমরা কালেকশন স্ট্র্যাটেজিটা জানি না, যদি জানতে পারি দেন ইটস ফাইন, হ্যাঁ বাট হ্যাঁ যেহেতু আমরা জানি না, সো যদি এমন হয় যে আমি সেকেন্ডারি ডেটা আমি যার কাছ থেকে নিচ্ছি, ধরো তুমি প্রথম আলোর কোনো একটা ডেটা সেট নিলা, সো প্রথম আলো ওরা কিভাবে কালেক্ট করছে এত কিছু তো তুমি জানো না। সো এই ক্ষেত্রে যেটা হয়, যে রিসার্চ উইংটা কাজ করেছে প্রথম আলোর, যে কজন এই রিসার্চটার সাথে জড়িত ছিল, প্রথম আলোর কমিটির সাথে কথা বলে যে তাদের ওই রিসার্চারদের সাথে একটু কথা বলে নেওয়া যে এক্স্যাক্টলি আপনারা কিভাবে কাজটা করেছিলেন, সিন্স আমি আপনাদের ডেটা নিয়েই কাজ করতে আগ্রহী এবং আমি আপনাদের ডেটা ইউজ করে আমি আরেকটি রিসার্চ কন্ডাক্ট করব, তো আপনাদের ডেটা সম্পর্কে একটু বলুন যে আপনারা কিভাবে কালেক্ট করেছিলেন। মানে আমি সেটটা পেলাম সরাসরি ব্যবহার করে ফেললাম, মানে এরকম অন্ধভাবে কাজটা না করা। সো when you are going to talk about the data collection process, যে তাদের সাথে যখন তাদের কাছ থেকে যখন জেনে নিচ্ছ, তখন কিন্তু তুমি অটোমেটিক্যালি রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি টা জেনে নিচ্ছ। এবং কখনো মানে এই জায়গাগুলো একটু ক্লিয়ার করে নেওয়া যে কতটুকু ভ্যালিড, কতটুকু রিলায়েবল। ধরো কিছু কিছু অর্গানাইজেশন আছে এরা কিন্তু অনেক বায়াসড থাকে, এরা অনেক বায়াসড মানে স্ট্যাটিস্টিক্স প্রোভাইড করে, অনেক বায়াসড ইনফরমেশন প্রোভাইড করে। সো এখানে বায়াসনেস আছে কি নাই এটা অ্যাজ আ রিসার্চার তোমাকেও বুঝতে হবে, এবং তারা যখন তাদের ডেটা কালেকশন স্ট্র্যাটেজিটা বলবে, যখন তুমি জানো যে ডেটা কালেকশন লাইক তারা মাত্র 100 জন মানুষের উপরে সার্ভে করে একটা গড়বাঁধা একটা স্টেটমেন্ট দিয়ে দিল যে মেয়েরা তো এমন এমন এমন, মেয়েরা তো এখনকার মেয়েরা তো চাকরি করতে চায় না, এখনকার সব মেয়েরা হিজাব পড়তে চায়। তারা কয়জন মানুষের ইন্টারভিউ নিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে, ফাইন, ইট ক্যান বি ম্যাচড উইথ দ্য রিয়েলিটি নট। সো ওটা আমাদের ব্যাপার না, ঝড়ে বক মরলেই হবে না। তো আমাদের বিষয়টা হচ্ছে ফাইন, তারা যে একটা অ্যানালাইসিস দিয়েছে ইট ক্যান বি ম্যাচড উইথ দ্য রিয়ালিটি, বাট যখন তুমি জানবে যে আপনাদের স্যাম্পল সাইজ কত ছিল, আপনারা কিভাবে করেছেন, কাদেরকে নিয়ে কাজ করেছেন, আপনারা কোথায় কাজ করেছেন, আপনাদের ডেটাটা আপনারা কিভাবে কালেক্ট করেছেন, আপনারা ভ্যালিডেট করেছেন কিভাবে, প্রসেসিং করেছেন কিভাবে, দেন অ্যানালাইসিস করেছেন কিভাবে। So when you talk, you can know the entire procedure
এবং এই প্রসিডিওরটা জানার মাধ্যমেই তুমি বুঝে যেতে পারবা যে whether the source is reliable to you or not. যদি রিলায়েবল না হয় then I will suggest not to use that particular set of data সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে। কারণ ডেটা যদি রিলায়েবল ভ্যালিড না হয় সেক্ষেত্রে স্টাডিটা কিভাবে ভ্যালিড হবে? বিকজ your study is based on your study is just the analysis of the data, right? So ডেটাই যদি ঠিক না হয় তাহলে অ্যানালাইসিস তো কখনো ঠিক হবে না। your data is biased, your data is not validated। অনেকে আছে যে শুধু কালেকশন করলো, ওই সরাসরি ওই র ডেটা নিয়ে কাজ করা শুরু করে দেয়, দে ডোন্ট ভ্যালিডেট। তারা দেখে না যে আমরা এই যে গত ক্লাসে বোধহয় আমরা একটা পড়েছিলাম, রিসার্চ মেথোডোলজি ক্লাসে আমরা দেখেছিলাম যে তাদের স্যাম্পল সাইজ এত ছিল, তারা 500 ওভার 500 প্লাস পিপলদের কাছ থেকে তারা ডেটা নিয়েছে, কিন্তু পরবর্তীতে তারা বাদ দিয়ে কতজন হয়তো অ্যারাউন্ড 250-র মতো মানুষদেরকে নিয়ে তারা কাজ করেছে। কেন করেছে? তাদের কাছে তো 500 ডেটা ছিল, তারা তো দেখাতে পারতো যে আমরা 500 মানুষের সার্ভে করেছি। সো তারা কিন্তু ভ্যালিডেট করেছে। দিস ইজ কল্ড দ্য ভ্যালিডেশন প্রসেস। ওয়ান্স ইউ কালেক্ট দ্য ডেটা, ওয়ান্স ইউ হ্যাভ দ্য ডেটা, and it is applicable for both the primary and secondary data. So once you have the data, whether it's primary or secondary, you need to check. And এই যে চেকিং এই প্রসেসটা, এই যে চেক করার মাধ্যমে তুমি কিছু ডেটা অ্যাকসেপ্ট করছো, কিছু ডেটা অ্যাভয়েড করছো, বাদ দিচ্ছ, এক্সট্রাক্ট করছো, দিস ইজ কল, এবং ট্রু অনেস্ট ডেটাগুলোকে তুমি এক্সট্রাক্ট করে নিচ্ছ, দিস ইজ কল দ্য ডেটা ভ্যালিডেশন। মানে you are just like providing the validity of the data set. So primary data hook, secondary data hook, data validation is very much important. So এবং along with the reliability, so reliability টা জানতে পারবো আমরা ডেটা কালেকশনের প্রসেসের থেকে। তো যেহেতু সেকেন্ডারি ডেটাটা তুমি কালেক্ট করোনি, সেহেতু হচ্ছে আমি যিনি কালেক্ট করেছেন আমি যথেষ্ট চেষ্টা করব তাদের সাথে কথা বলতে, এবং যদি সম্ভব একান্তই না হয় তাহলে তো আর কিছু করার নেই, বাট আমি চেষ্টা করব তাদের সাথে যোগাযোগ করতে এবং ডাটা কালেকশন প্রসেসটা সম্পর্কে জানতে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, সো কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডেটার ব্যাপারটাও হয়তো তোমরা অনেকটা বুঝতে পেরেছো যে আমরা যখন নিউমেরিক্যাল রেসপন্সেস পাবো সেটাকে আমরা কোয়ান্টিটেটিভ ডেটা বলছি, এবং যখন আমরা ডেসক্রিপটিভ রেসপন্সেস পাবো সেটাকে আমরা কোয়ালিটেটিভ ডেটা বলছি। এখন আমরা কিন্তু এটাও বলেছি যে কোয়ালিটেটিভ ডেটাকে আমরা কিছু কিছু ক্ষেত্রে কোয়ান্টিটেটিভে আনতে পারি, কিছু কিছু কোয়ালিটেটিভ ডেটাকে আমরা কোয়ান্টিটেটিভ ফর্মে ট্রান্সফর্ম করতে পারি। ফর এক্সাম্পল, আমি হয়তো জিজ্ঞেস করছি যে আপনার নাম কি, সো কিছু কিছু আবার সরি নাম না, ধরেন জেন্ডার, সো জেন্ডারকে কিন্তু আমরা এখানে কিন্তু কোনো রেসপন্স না। আমি বললাম হোয়াটস ইউর জেন্ডার, আপনি বললেন যে মেল অর ফিমেল অর লাইক দ্য থার্ড জেন্ডার। সো আমি এখানে 3টা রেসপন্স পাচ্ছি, এবং 3টা রেসপন্সের বাইরে অন্য কিছু পাওয়ার কোনো চান্স নাই। ফাইন, সো চান্স যদি থাকেও আমি ধরলাম যে আদার, ওকে, নাই তারপর আমি ধরে নিলাম যে আদার। সো আমার তাহলে 4টা সম্ভাব্য উত্তর। তো এই ক্ষেত্রে এগুলো কিন্তু কোয়ালিটেটিভ ডেটা, আমি যদি সিম্পলি জিজ্ঞেস করি জানি, কারণ হচ্ছে আই এম গেটিং দ্য রেসপন্স ইন ডেসক্রিপটিভ ফর্ম। যখন আমি বলছি হোয়াটস ইউর জেন্ডার, সে বলছে মেল, সে বলছে ফিমেল, সো অথবা বলছে ট্রান্সজেন্ডার। সো এখন দেখা যাচ্ছে এই যে এই ধরনের কোয়ালিটেটিভ ডেটাকে কিন্তু তুমি আবার কোয়ান্টিটেটিভ করতে পারো। কিভাবে? তুমি মেলকে দিলে নাম্বার 1, ফিমেলকে দিলে নাম্বার 2, অ্যান্ড ট্রান্সজেন্ডারদেরকে দিলে হচ্ছে নাম্বার 3, অ্যান্ড আদারকে দিলে নাম্বার 4। সো এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, আদার 1 2 3 4 এরকমও হতে পারে। অথবা তুমি যদি চাও যে না আমি ট্রান্সজেন্ডারকে আগে দিব, ওটা হচ্ছে 1, ফিমেলদেরকে দিব 2, মেলদেরকে দিব 3, ইউ ক্যান ডু ইট। সো রিসার্চার হিসেবে এতটুকু ইন্ডিপেন্ডেন্স অ্যাটলিস্ট তোমার আছে। সো এই যে ডেটার ব্যাপারটা, যে এই যে কোয়ালিটেটিভ ডেটাটাকে আমি কিন্তু কোয়ান্টিটেটিভ ফর্ম করে ফেলতেছি, তো সব কোয়ালিটেটিভ ডেটাকে আমরা কোয়ান্টিটেটিভ ফর্মে নিতে পারবো না। আবার হচ্ছে আবার সব কোয়ান্টিটেটিভ ডেটাকে অনেক সময় কোয়ালিটেটিভে আনা যায় না। তো কিছু কিছু ডেটাকে ট্রান্সফার করা যায়, সেগুলো কোনগুলোকে যে আমাদের কাছে যখন একটা ডেটা সেট আসবে তখন আমরা বুঝতে পারবো। সো এখন আমরা আসি যে আমরা আজকে যে দুটো ডেটা কালেকশন মেথড নিয়ে কথা বলবো, ইন্টারভিউ এবং হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন,
আমরা কিন্তু এই দুটো মেথডের মাধ্যমে মূলত কোয়ালিটেটিভ ডেটা গ্যাদার করি। তার মানে আজকে যে দুটো ডেটা কালেকশন মেথড পড়বো বা ডেটা কালেকশন স্ট্র্যাটেজি পড়বো, দিস বোথ আর বেসিক্যালি দ্য মেথড অফ কোয়ালিটেটিভ ডেটা কালেকশন। সো আমরা দেখেছিলাম যে হোয়াট আর দ্য মেইন ডেটা কালেকশন মেথড। এখানে বলা ছিল যে ইন্টারভিউ, ফোকাস গ্রুপ ডিসকাশন, অবজারভেশন, সার্ভে, ডকুমেন্টস এন্ড রেকর্ডস, কেস স্টাডিজ, ওরাল হিস্ট্রিজ, এবং এর বাইরে আরো অনেক অনেক কিছু থাকতে পারে, মার্কেট রিসার্চ, অনলাইন রিসার্চ, এথনোগ্রাফি, তারপর হচ্ছে আরো অনেক অনেক কিছু। সো এথনোগ্রাফিক অবজারভেশন, এটা অবজারভেশনেরই একটা পার্ট। সো এর বাইরেও আরো কিছু আছে যে হাইব্রিড ডেটা কালেকশন মেথড, যে এগুলোর সাথে আরেকটা কোনো একটা দুটো ইনগ্রেডিয়েন্ট যোগ করে হয়তো একটা নতুন নাম দিয়েছে, কিন্তু বেসিকটা একই। যেমন ইন্টারভিউরই অনেক 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 টাইপ আছে। পার্সন টু পার্সন ইন্টারভিউ, তারপরে হচ্ছে ওয়ান পার্সন ইন্টারভিউ, তারপরে আছে যে গ্রুপ ইন্টারভিউ আছে, সেমি স্ট্রাকচার্ড বলছি, মানে অনেকগুলো লেন্স থেকে ইন্টারভিউকে অনেক ভাগে ভাগ করা যায়। কিন্তু আমরা যদি মূল বিষয়টা জানতে পারি যে ইন্টারভিউ বলতে এক্স্যাক্টলি কি, এবং ইন্টারভিউ এর ক্ষেত্রে আমার করণীয় কি, এবং ইন্টারভিউটা এক্স্যাক্টলি আমি কেন করব, এবং ইন্টারভিউ থেকে প্রাপ্ত ডেটা আমি কিভাবে অ্যানালাইসিস করব, এতটুকু জানলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। সো বাকিগুলো হচ্ছে যে লাইক একটা ফর্মালিটির মতো। এবং এখানে আমরা আলোচনা করব এমন কিছু কমন প্যাটার্ন নিয়ে যেগুলো মোস্টলি ইউজড হয়, কিছু কিছু আছে যে আবার অতটা ইউজড হয় না। তো আজকে আমরা মূলত কথা বলবো ইন্টারভিউ এবং ফোকাস গ্রুপ ডিসকাশন এগুলো নিয়ে। সো ফোকাস গ্রুপ ডিসকাশন, এই টার্মটা থেকে ফোকাস কথাটা যদি বাদও দিলাম, অনেকে ফোকাস গ্রুপ ডিসকাশন বলে, অনেকে ফোকাসড গ্রুপ ডিসকাশন বলে, অনেকে হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশনস বলে। সো আমি এস যোগ করে বলতে পারি, এস ছাড়া বলতে পারি, ফোকাস বলতে পারি, ফোকাসড বলতে পারি। সো মূল কথা হচ্ছে ইটস আ গ্রুপ ডিসকাশন। আচ্ছা, আমি বলার আগে আমি একটু তোমাদের কাছ থেকে শুনে নিই যে এফজিডি টার্মটার সাথে তোমরা পরিচিত কিনা। আজকে কয়জন ক্লাসে উপস্থিত আছে? ওকে, আজকে আমরা 7-8 জনের মতো ক্লাসে উপস্থিত আছি। তো আমরা কি হচ্ছে মানে এফজিডি টার্মটার সাথে পরিচিত? কে কে জানি এফজিডি কি, বা ফোকাস গ্রুপ ডিসকাশন বলতে কি বোঝায়, বা গ্রুপ ডিসকাশন? সো দেখি একটু দু একজন রেসপন্স করে তো। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যে আপু আসলে ওই আমাদের রোজানা ম্যাম কয়েকটা রিসার্চ করেছেন, দুইটা রিসার্চে আমাদের 6 জন, প্রথমবারে নিয়েছিলেন 6 জন, পরের বারে 6 জন, দুইটা রিসার্চে আমি ছিলাম। তো উনি আমাদেরকে নিয়ে মাইগ্রেশনের উপরে গ্রুপ ডিসকাশন গুলা করেছিলেন আর কি। বিভিন্ন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার এলাকা ভিত্তিক বা আমার দৃষ্টিকোণ থেকে, আমি যেখানে এসএসসি দিয়েছি, এইচএসসি দিয়েছি, ওই দৃষ্টিকোণ থেকে, ওই এলাকার মানুষের দৃষ্টিকোণ থেকে মাইগ্রেশন কিভাবে ফ্লো করে। আবার অন্যদেরকে জিজ্ঞেস করছে, আরবানে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করছে আরবানাইজেশনটা বা আরবান থেকে আবার বিদেশের যে মাইগ্রেশনটা, এভাবে আর কি। যে মানে ওই ফোকাস বিষয়টা যেটাই বলেন আর কি, যে এখানে মূলত ফোকাস পার্সনদের থেকে ফোকাস ডিসকাশনের মাধ্যমে ফোকাস টপিকের উপরে ইনফরমেশন গুলো গ্যাদার করা, এটাই ম্যাম করছে আর কি, ভেরি গুড, বিভিন্ন ভেরি দৃষ্টিকোণ। ভেরি গুড। আচ্ছা, আর কে? ইলিয়াস বোধহয় কিছু বলবে, হাত আপু, তুলে রাখছে। আহ, আমি মেনলি রিসার্চ মেথোডোলজি কোর্সেই ফোকাস গ্রুপ ডিসকাশন সম্পর্কে নাম শুনছি, কিন্তু ডিটেইলে কেমনে কি করে আমার কোনো ধারণা নাই। আচ্ছা, আপু আমি অসুবিধা একটু নেই। বলি। কিন্তু হ্যাঁ, একটু দাঁড়াও। আফ্রিদি, তোমার ধারণা নেই, কিন্তু তারপরেও তোমার কাছে কি মনে হয় মানে ফোকাস গ্রুপ ডিসকাশনটা কি, বা মানে এটা বলতে কি বুঝাতে পারে আনুমানিক তোমার, এটা অনুমান আহ, করে কিছু একটা বলো তো। হ্যাঁ, মানে একটা গ্রুপ, সার্টেন নাম্বার অফ পিপল থাকবে, তারা একটা ডিসকাশন নিয়ে ফোকাস নিয়ে আলোচনা করবে একটা টপিকের উপর। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, আখি আপু বলেন।
আমার কাছে যেটা মনে হচ্ছে একটা পার্টিকুলার গ্রুপ, মানে আমি যে পার্টিকুলার ইস্যুর উপর কাজ করতেছি তাদের হচ্ছে ডেপথ অফ নলেজ কেমন, বা হচ্ছে সেই বিষয়টা সম্পর্কে তারা জানে কিনা, আহ সেটা সম্বন্ধে যদি আমি তাদের থেকে ইনফরমেশন যখন নিচ্ছি বা ডাটা কালেকশন করছি একটা গ্রুপ ওয়াইজ এর মাধ্যমে, হয়তো কেউ, আমি হচ্ছে বলতেছি যে সিজারিয়ান সেকশন এখন কেন বেশি হচ্ছে, তো এখন এক একজন এক এক ভাবে অ্যান্সার করছে যে হচ্ছে আগের চাইতে মাদের হচ্ছে পুষ্টির অভাব হচ্ছে, বা হচ্ছে অনেকে বলছে যে মেয়েদের হচ্ছে ফিজিক্যাল যে স্ট্রেংথ সেটা কমে গেছে। এক একজন এক এক ভাবে বলতেছে সেই গ্রুপ মেম্বার্স গুলো, এটা আমার কাছে মনে হচ্ছে। ভেরি গুড, ডাইভার্সিটি থাকবে। আচ্ছা, দেন আর কেউ কিছু অ্যাড করতে চান? যে বা আনিকা আপু আছেন, সাদিয়া আফরিন আছেন, ইমরান হোসেন আছে, সো ফারহানা আইরিন আপু আছে। কয়েকজনের ভয়েস আমি আজ পর্যন্ত শুনলাম না। ফারহানা আইরিন আপুর ভয়েস শুনিনি, সাদিয়া আফরিন কথা বলে না, ইমরান হোসেন কথা বলে না, যে বা আনিকা আপুর কথা একটু একটু শোনা যায়। না না আপু, আমি তো কথা বলি, ফারহানা আইরিন, আমি তো কথা বলি আপু। আমি এই কিছুদিন দুই একটা ক্লাস জয়েন করতে পারিনি, আমি সরি, আমার এক্সাম ছিল। আমি আসলে আপনাকে বলছিলাম বিষয়টা, আপনার মনে আছে কিনা আচ্ছা আমি আচ্ছা, জানি না। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম আপু। আপু আমারও তো এক্সাম চলতেছে, এই জন্য আমি ক্লাসগুলো কেবল দেখতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, একটু ফোকাসড হন। দেন আমরা এগুলো খুব কঠিন কিছু না, ক্লাস একবার করলেই বুঝে যাওয়ার কথা। মূল বিষয়টা হচ্ছে রাইটিং পার্টটা আমাদের এই কোর্সে। ওকে, সো ফোকাস গ্রুপ ডিসকাশন, যেরকমটা কাউসার বলছিল, ফোকাস এই কথাটা হচ্ছে মানে সবগুলো কথার আগে আগে বসবে এরকম, লাইক ফোকাস গ্রুপ, ফোকাস ডিসকাশন, ফোকাস টপিক, ফোকাস থিম, ফোকাসড এনভায়রনমেন্ট, ফোকাসড এম্বিয়েন্স, মানে এরকম বিষয়টা। সো ফোকাস গ্রুপ ডিসকাশন মানে হচ্ছে একটা গ্রুপ ডিসকাশন হবে। একটা ডিসকাশনের জন্য আমাদের কি দরকার? উই নিড আ টপিক। সো একটা টপিক, একটা থিম, একটা এরিনা, একটা নির্দিষ্ট পার্টিকুলার এরিনাতে আমরা আলোচনা করবো, এর বাইরে আমরা কখনো যাব না। তারপরে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে জানতে চাই সেটা। তারপর হচ্ছে গ্রুপ, এই গ্রুপের বাইরে কেউ কথা বলবে না। সো প্রত্যেকটা বিষয় আমাদেরকে উই নিড টু বি ভেরি মাচ ফোকাসড। এটাকে আমরা বলছি ফোকাসড গ্রুপ ডিসকাশন। মানে হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দলের মধ্যে আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব আমাদের নির্দিষ্ট কিছু লক্ষ্য পূরণের জন্য। So, এটাকে আমরা বলছি ফোকাস গ্রুপ ডিসকাশন। এখন ফোকাস গ্রুপ ডিসকাশনের কিছু মানে ম্যানার্স আছে। আচ্ছা, আমরা একটু যে লাইক একটা সিম্পল ডেফিনেশন সেটা দেখে আসি। A focus group discussion involves gathering people from similar backgrounds or experiences together to uh, to discuss a specific topic of interest. It is a form of qualitative research where questions are asked about their perceptions, attitudes, beliefs, opinions, or ideas. So, যেটা বলছিলাম যে এখন কথা হচ্ছে যে ফোকাস গ্রুপ ডিসকাশনে কি 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 জিজ্ঞেস করা হয়, যে তার এইম কি, তার মানে একটা গ্রুপের কি বিষয় নিয়ে জিজ্ঞেস করা হয়। এখানে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়া হয় না, একটা বিষয় নিয়ে মানে একটা একটা টপিক, লাইক আমরা যদি বলি যে কমিউনাল ভায়োলেন্সের আমরা কেন হঠাৎ করে বেড়ে গেল, বা বাংলাদেশে কমিউনাল ভায়োলেন্স তো আমরা বোধহয় টার্মটা সম্পর্কে সবাই পরিচিত, যে সাম্প্রদায়িক যে দাঙ্গা হয় সেটা, মানে বর্ণ, রেস বা রিলিজিয়ন এগুলোর উপরে বেস করে যে রায়ট হয় বা যে ভায়োলেন্স হয় সেগুলোকে আমরা বলছি কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস, এগুলো হলে আমরা সেটাকে বলি কমিউনাল ভায়োলেন্স। কমিউনিটি ভার্সেস কমিউনিটি যে ভায়োলেন্স বা রায়ট হয়। সো এখন এফজিডি করার ক্ষেত্রে যেটা মূলত দরকার আমাদের সেটা হচ্ছে আমরা একটা গ্রুপ তৈরি করব, সেটা মিনিমাম 6 পার্সন হতে হবে এবং সর্বোচ্চ হচ্ছে 12 পার্সন হতে পারবে। অনেকে বলে 6 to 8, অনেকে বলে 8 হচ্ছে স্ট্যান্ডার্ড, অনেকে বলে যে 12 জনের বেশিও তো হতে পারে, ফাইন। কিন্তু অনেক মতভেদ
মানে অনেক মতামত, অনেক মতভেদ থাকার পরেও আমরা যেটাকে একটা মানে আদর্শ স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া হয়, একটা আদর্শ মান, সেটা হচ্ছে 6 থেকে 12 জন, এইটা নিয়ে একটা গ্রুপ গঠিত হয়। সো ফোকাস গ্রুপের একটা মূল বিষয় হচ্ছে যে দ্য নাম্বার অফ দ্য পিপল ইন দ্যাট পার্টিকুলার গ্রুপ। সো আমরা বুঝে গেলাম মানে 6 জনের নিচে ফোকাস গ্রুপ হবে না, আবার 12 জনের উপরেও আমি একটা গ্রুপে অ্যালাউ করব না। এটার অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলোতে আমরা না যাই যে কেন 12 জনের উপরে না। তার মধ্যে একটা কারণ আমরা ধরে নিতে পারি এরকম যে এর বেশি হলে হচ্ছে আমাদের মানে বারবার এই যে রাউন্ড করে ঘুরে আসা, সবার কাছ থেকে আমরা কথা শুনছি, এই বিষয়টা হয় না এবং অনেক লেন্দি হয়ে যেতে পারে। সো একটা গ্রুপে এত বেশি মানুষ না রেখে রিসার্চাররা সাজেস্ট করে যে আপনি একাধিক ফোকাস গ্রুপ করেন, একাধিক ফোকাস গ্রুপ ডিসকাশন করেন, এটা আপনাদের জন্য ভালো। সো আপনার হাতে যদি 12 জন মানুষ থাকে, আই উইল সাজেস্ট যে 6 জন করে দুটো ফোকাস গ্রুপ ডিসকাশন আপনি কন্ডাক্ট করেন। এরকম যদি হয় যে আপনার হাতে 8 জন মানুষ আছে, তো সেই ক্ষেত্রে তো একটা ফোকাস গ্রুপ। যদি 10 জন মানুষ থাকে তাহলে তো 5 জন দিয়ে তো ফোকাস গ্রুপ হবে না। আর এই যে 6 জন, এই 6 জন কিন্তু আপনি বা আপনার কোলাবোরেটর যারা তারা ছাড়া 6 জন, মানে অনলি যাদের কাছ থেকে আপনি ডেটাটা কালেক্ট করছেন তাদের হচ্ছে 6 জন হবে, ওই গ্রুপে মেম্বার হচ্ছে 6 জন হবে। এখন ধরেন আপনি এবং আপনার একজন বন্ধু মিলে একটা গবেষণা করছেন, সো আপনারা দুজন বাদে 6 জন হতে হবে। এবং এমনও যদি হয় যে আপনি আপনার বন্ধু মিলে গবেষণা করছেন এবং আপনাদের ডিপার্টমেন্টের 2 জন জুনিয়র আপনাদেরকে অ্যাসিস্ট করছে, কোলাবোরেট করছে আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করছে টু কন্ডাক্ট দ্য ফোকাস গ্রুপ ডিসকাশন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা 2 জন, আপনাদের কোলাবোরেটর 2 জন, মোট 4 জন, এই 4 জন বাদে আরো 6 জন হতে হবে। এটা হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন এর প্রথম একটা শর্ত। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে টপিকটা, ওই টপিকের থেকে বাইরে যাওয়া যাবে না। যেমন আমরা যদি হঠাৎ করে আমরা যদি কাজ করি ইভটিজিং নিয়ে, বা আমরা যদি কাজ করি যে মেল ভায়োলেন্স নিয়ে বা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে, এখন আমরা যদি বলি যে কোভিড এর মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে বিষয়টা আমরা দেখেছি যে বেড়ে গেছে, কেন বেড়ে গেছে? তো আমাদের মূল কাজ হচ্ছে আমাদের রিসার্চের যে অবজেক্টিভটা, সেই অবজেক্টিভকে লিড করে এমন কন্টেন্ট, এমন কোয়েশ্চেনের মধ্যে আমাদেরকে থাকতে হবে। ফোকাসড মানে হচ্ছে ইউ নিড টু বি ভেরি মাচ ফোকাসড, যে আমি যখনই বারবার প্রশ্ন করব, আমি উত্তর শুনবো, যদি ওই ব্যক্তি কথা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে যায়, যে সে ডোমেস্টিক ভায়োলেন্স থেকে সে হচ্ছে ইভটিজিং এর দিকে চলে গেছে, বা ডোমেস্টিক ভায়োলেন্স থেকে কথা কথায় সে অন্য একটা কিছু, অন্য একটা ইস্যুতে চলে গেছে, যে লাইক ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলতে বলতে সে হয়তো মাদকাসক্ত বা এরকম বিষয়গুলোর কারণ প্রতিকার, এই বিষয়গুলো নিয়ে চলে গেছে। ডোমেস্টিক ভায়োলেন্স কেন হয়, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটা একটা, হ্যাঁ এটা তো আমরা এভাবে ভাবে করতে পারি, এই এই সমস্যাটা তো আমরা এইভাবে। সো ওই সমস্যা ইজ নট ইয়োর অবজেক্টিভ। ওই সমস্যার, মাদকাসক্ত, ড্রাগ অ্যাডিকশন, ওইটা সমস্যার সমাধান করা আপনার অবজেক্টিভ কিন্তু না। আপনাকে বারবার ফোকাস থাকতে হবে। এবং ফোকাস গ্রুপ ডিসকাশনে যিনি মডারেটর থাকেন, মানে ধরেন আপনি ফোকাস গ্রুপ ডিসকাশনটা কন্ডাক্ট করবেন, তো এই ক্ষেত্রে আপনি কিন্তু থামিয়ে দিতে পারবেন। ফোকাস গ্রুপ ডিসকাশনে যখন আপনারা গ্রুপ ডিসকাশন করছেন, ধরেন আপনি পার্সন এ, আপনি তো টোটাল 6 জনকে নিচ্ছেন, তো আপনি প্রথমে একটা প্রশ্ন ছুড়ে দিলেন তাদের কাছে যে আচ্ছা, ডোমেস্টিক ভায়োলেন্স বলতে আপনারা কি বুঝেন, বা পারিবারিক সহিংসতা এটা বলতে আপনারা কি বুঝেন। সো এই যে এক একজনের কাছ থেকে আপনি রেসপন্স দিবেন। ধরেন আমি এখানে আজকে, আমি যদি এখানে একটা ফোকাস গ্রুপ করি, লাইক আমি কাউসারকে জিজ্ঞেস করলাম, আখি আপুকে জিজ্ঞেস করলাম, ফারহানা আইরিন আপুকে জিজ্ঞেস করলাম যে ডোমেস্টিক ভায়োলেন্স বলতে আপনার কি মনে হয়। কারো ভালো অভিজ্ঞতা থাকতে পারে, কেউ এই বিষয়ে এক্সপার্ট হতে পারে, কারো হয়তো তেমন একটা অভিজ্ঞতা নেই, কিছুটা আছে, সো সেও হয়তো বললো। তো একজন একজন করে করে আমি জিজ্ঞেস করে আসলাম। দেন আমার সেকেন্ড কোয়েশ্চেন, যে কোভিড এর মধ্যে আপনাদের কাছে কি মনে হয়, ডোমেস্টিক ভায়োলেন্স কি বেড়ে যাওয়ার কথা নাকি কমার কথা? অথবা আমি এই প্রশ্ন করলাম যে কোভিড এর মধ্যে যখন হচ্ছে লকডাউন ছিল, লকডাউনের মধ্যে দেখা গেছে যে ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে, কেন বেড়ে গেছে আপনাদের কাছে কি মনে হয়, কারণটা কি? সো আমি হচ্ছে একজন একজন করে প্রশ্ন করলাম। এখন ফোকাস গ্রুপ ডিসকাশনে মজা যেটা, সেটা হচ্ছে ধরেন কাউসার কথা বলছে,
তার সাথে আখি আপু কিছু অ্যাড করতে চাইলো, যে উনি বলছেন, উনি বলার শেষে আপনি বলেন যে হ্যাঁ আমি তার সাথে আর কয়েকটা বিষয় অ্যাড করতে চাই, অথবা আপনি তার এগেনস্টেও বলতে পারেন, আপনি তার মতের বাইরে গিয়েও বলতে পারেন যে না আমার মনে হচ্ছে যে উনি যে বিষয়গুলো বলছেন এগুলো আসলে প্রধান কারণ না, আমার কাছে মনে হচ্ছে প্রধান কারণ হচ্ছে দিস দিস দিস। সো এই যে এগেইনস্টে মতামত দেয়া অথবা ফেভারে মতামত দেয়া কোন একটা মানুষের আরেকজনের মানে মতামতের উপর ভিত্তি করে, যে তার মতামতের পক্ষে বললেন বিপক্ষে বললেন, অথবা আপনি নিউট্রাল আপনি আপনারটা শুধু বললেন, এবং বিষয়টা হচ্ছে যে ফোকাসড থাকা ওই পার্টিকুলার টপিকের উপরে, এই বিষয়গুলো মিলে হচ্ছে আমাদের ফোকাস গ্রুপ ডিসকাশনটা হয়। এবং ফোকাস গ্রুপ ডিসকাশনে আমি কাদেরকে চুজ করব, কাদেরকে আমি এখানে গ্রুপ ডিসকাশনে আমি মেম্বার হিসেবে আনবো, এবং কে ফোকাস গ্রুপ ডিসকাশন করবে। আমরা বোধহয় গত ক্লাসে বলেছিলাম যখন আমরা এই মানে এফজিডি ইন্টারভিউ গুলো নিয়ে টুকটাক একটু আলোচনা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম এফজিডি করতে হলে এফজিডির একটা কনস আছে, প্রস এন্ড কনস আমরা যখন বলছি, ওয়ান অফ দ্য কনসেস অফ এফজিডি ইজ লাইক ফোকাস গ্রুপ ডিসকাশন কন্ডাক্ট করার জন্য একজন এক্সপার্ট মডারেটর দরকার, যিনি কোঅর্ডিনেট করবেন। ধরেন আমি আপনাকে বললাম, আপনার কাছে কি মনে হয়, আপনি বললেন না, বাট আমার অ্যাপ্রোচ যদি খুব কোঅপারেটিভ হয়, আমি যদি খুব সুন্দর করে আপনাকে জিজ্ঞেস করি অ্যাজ আ মডারেটর, এবং আমি যদি সবার কাছ থেকে কথা বলি, আবার আপনি ধরেন একটা উত্তর বলতেছেন, কিন্তু আমার হাতে তো সময় লিমিটেড, আমি 40 মিনিটস এর উপরে যাব না, অথবা আমি 60 মিনিটস এর উপরে যাব না, আমার এরকম একটা টার্গেট থাকবে যে এই 40 মিনিটস বা 60 মিনিটস এর মধ্যে 6 জনকে নিয়ে আমার একটা আলোচনা শেষ করতে হবে। তো এখন আপনি কথা বলছেন, বিষয়টা একটু অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি আপনাকে থামিয়ে দিলাম, কিভাবে আমি থামাবো? সো এই যে ব্যাপারগুলো বুঝতে, একটা মানুষের পালস বুঝে, একটা মানুষ একটা সিচুয়েশন বুঝে কথা বলাটা, এটার জন্য হচ্ছে একজন এক্সপার্ট মডারেটর দরকার, যিনি এর আগে ফোকাস গ্রুপ ডিসকাশন করেছেন। ওকে, এবং সো মডারেটর যেরকম এক্সপার্ট থাকবে, আমরা সার্ভের ক্ষেত্রে যেটা করি, যে কে জানে না জানে আমরা মানে যাকে তাকে, লাইক রিক্সা পুলার, একজন ডে লেবারার, একজন রাস্তায় চলছে একটা সাধারণ একটা মেয়ে, অথবা বাসে চলে যাচ্ছে একজন একজন স্কুল স্টুডেন্ট, অথবা একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা যখন কমন সার্ভে গুলো করি আমরা যাকে তাকে আমরা সার্ভের পার্টিসিপেন্ট বানিয়ে ফেলি, আমার এই রিসার্চের অংশ বানিয়ে ফেলি। কিন্তু ফোকাস গ্রুপ ডিসকাশন যখন আমি করব, তখন কিন্তু আমি যাকে তাকে করতে পারবো না, আমি যে টপিকটা নিয়ে জানতে চাচ্ছি সেই টপিকটা সম্পর্কে যথেষ্ট ধারণা আছে এরকম কিছু মানুষদেরকে আমি ফোকাস গ্রুপ ডিসকাশনে নিয়ে আসব। সুতরাং ফোকাস গ্রুপ ডিসকাশনে যারা মেম্বার হবে বা পার্টিসিপেন্টস হবে, তারা কিন্তু ভালো মানে ওই টপিকটা সম্পর্কে তাদের ওয়েল নোন হতে হবে, এবং আপনি আগে থেকেই তাদেরকে অ্যাপ্রোচ করবেন, আপনি বলবেন, আপনি চিন্তা করবেন, আপনি একটা শর্ট লিস্ট তৈরি করবেন যে কাদেরকে আনা যায়। আপনার যদি টার্গেট থাকে আপনি 6টা ফোকাস গ্রুপ ডিসকাশন করবেন, তো সেই ক্ষেত্রে আপনি পার গ্রুপে 6 জন করে নিবেন, তাহলে 6 6 36 জন মানুষ আপনার লাগবে। তাহলে প্রত্যেকটা গ্রুপে, এখন আপনি ধরেন একটা বিষয় নিয়ে আপনি ফোকাস গ্রুপ ডিসকাশন করছেন, ফর এক্সাম্পল আমি আমার একটা স্টাডির এক্সাম্পল দেই, মানে আমার একটা স্টাডির কথা বলি। আমরা হচ্ছে 2019-এ তখন বিহারি ক্যাম্পে আমরা গিয়েছিলাম, আমরা হচ্ছে জেনেভা ক্যাম্পে গিয়েছিলাম, তো তাদের এডুকেশনাল স্ট্যাটাসটা নিয়ে কাজ করতে, এডুকেশনাল স্ট্যাটাস অফ দ্য চিলড্রেন, বিহারি চিলড্রেন, সেটা নিয়ে কাজ করতে। এখন আমাদের যদি এফজিডি করার দরকার হতো, সেক্ষেত্রে ধরলাম আমি 5টা গ্রুপকে এফজিডি করব, সো 5টা এফজিডি করব এবং 5টা ডিফারেন্ট গ্রুপকে এফজিডি করব। সেক্ষেত্রে আমার একটা এফজিডি হতে পারতো চিলড্রেনদেরকে নিয়ে, আরেকটা এফজিডি হতে পারতো প্যারেন্টসদেরকে নিয়ে, আর মানে ওই বাচ্চাদের বাবা মা, আরেকটা এফজিডি হতে পারতো হচ্ছে ওই স্কুলে যারা পড়াচ্ছেন পাঠদান করছেন তাদেরকে নিয়ে, এবং আরেকটা হতে পারতো যে ওইখানের যারা লোকাল কোঅর্ডিনেটর বা কোলাবোরেটর, ওই ক্যাম্পে তো কিছু রিপ্রেজেন্টেটিভ থাকে তাদেরকে নিয়ে। আরেকটা হতে পারতো যে ওখানে যেই এনজিও গুলো বা আইএনজিও গুলো গভর্নমেন্টের সাথে কোলাবোরেশনে কাজ করে ওখানে যারা স্কুল স্থাপন করেছে, এবং ওই জেনেভা ক্যাম্পের মানুষজন যারা বসবাস করছে জেনেভা ক্যাম্পের মানুষদের দেখাশোনা করছে,
মানে দেখভাল করছে আর কি, যে তাদের হেলথ নিয়ে কাজ করছে, তাদের এডুকেশন নিয়ে কাজ করছে। সো তাদের পার্টিসিপেশনের মাধ্যমে আমি একটা ফোকাস গ্রুপ করতে পারি। তখন হবে কি, আমার একটা পার্টিকুলার টপিক নিয়ে একটা আমি বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন, একজন প্যারেন্টস যেভাবে রিপ্লাই করবে, একজন প্যারেন্টস এর যে যে কন্ট্রাডিকশন সে ফেস করে, একজন প্যারেন্টস যেই তার বাচ্চাকে স্কুলিং এর ক্ষেত্রে বা হচ্ছে মানে এডুকেশন প্রোভাইড করার ক্ষেত্রে সে যে ধরনের হার্ডলস বা প্রতিবন্ধকতা ফেস করে, একজন টিচার, ওই স্কুলের যে টিচার, সে নিশ্চয়ই ওই ধরনের প্রতিবন্ধকতা ফেস করে না, হয়তো অন্য ধরনের প্রতিবন্ধকতা ফেস করে। একটা বাচ্চা, সো চিলড্রেন, সেখানে আবার আপনি এটা খেয়াল করবেন যে ছেলে এবং মেয়ের যাতে সমান পার্টিসিপেশনটা থাকে। হ্যাঁ, যে ছেলে স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্ট, ফিমেল চিলড্রেন, গার্ল চাইল্ড এন্ড বয় চাইল্ড, এরকম ভাবে আপনি যদি ব্যাপারগুলো এনশিওর করতে পারেন, আবার যখন প্যারেন্টস বলছেন তখন পিতা এবং মাতার রেশিওটা যদি সমান রাখতে পারেন, এই যে প্রত্যেকটা বিষয়ে এই যে আপনি ফোকাসড হয়ে গ্রুপ থেকে নিয়ে ফোকাসড একটা টপিকে আপনি আলোচনা করছেন, এটাই হচ্ছে মূলত এফজিডি। এবং এফজিডির মাধ্যমে কিন্তু আমরা পাই একটা কোয়ালিটেটিভ ডেটা, মানে একটা কোয়ালিটেটিভ ডেটা সেট আমরা পাই। আর এফজিডি হচ্ছে কাইন্ড অফ ইন্টারভিউর মতোই, আমরা এটার নোট রাখবো, যখন ওনারা কথা বলছেন ইনস্ট্যান্ট নোট তো রাখবোই, এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে ওটার একটা রেকর্ডিং রাখতে। যেমন এই ছবিতে আমরা যেরকম দেখছি, এখানে যেটা হতে পারতো, উপরে একটা ক্যামেরা লাগিয়ে দিতে পারতো ওখানে থেকে, এবং মাঝখানে মাঝামাঝি হয়তো একটা রেকর্ডার রাখতে পারতো, যার মাধ্যমে মানে পুরো জিনিসটা রেকর্ডিং হয়ে থাকবে। আর যদি আমরা এখন অনলাইন এফজিডি করা, অনলাইন ইন্টারভিউ করা এখন খুব কমন হয়ে গেছে, কারণ কোনো নির্দিষ্ট জায়গার দরকার হয় না আমাদেরকে, বা সময় খরচ করে ওই পার্টিকুলার জায়গায় যেতে হয় না, যে যার যার ঘরে বসে 9টা এফজিডি, ঠিক আছে আমি অংশগ্রহণ করলাম। সো খুব সহজে করা যায়। এখন হচ্ছে জুমে করে অনেকে, তো জুমে করেন, গুগল মিটে করেন, এটা হচ্ছে রেকর্ডিং করে রাখবেন, মানে কাইন্ড অফ বিষয়টা হচ্ছে যে ডাটাটা রেকর্ড করে রাখা। আচ্ছা, এফজিডির ক্ষেত্রে স্টেপস গুলো কি কি? ডিসাইড ওয়েদার ফোকাস গ্রুপস আর অ্যাপ্রোপ্রিয়েট। প্রথম কথা যেটা, যে আমার এই স্টাডির জন্য আমার কি এফজিডির দিকে আমি যাব, এফজিডি করলে কি আমার যে অবজেক্টিভ সেটা কি ফুলফিল হবে, এফজিডির মাধ্যমেই কি আমি আমার মানে যে উপযুক্ত ডেটা, যে অ্যাপ্রোপ্রিয়েট ডেটা সেট, আমি কি সেটা পাবো? সো আমাকে এটা এতটুকু নিশ্চিত করতে হবে যে ইয়েস, this particular data collection strategy gets fit with this particular research. So আমার এই স্টাডির সাথে এফজিডিটা যায়, কারণ আমি কোয়ালিটেটিভ স্টাডি করছি এবং আমার এখানে একটা বিভিন্ন পার্টিকুলার গ্রুপের আমার হচ্ছে পার্টিসিপেশন দরকার এবং তাদের একটা ইনডেপথ ভিউ দরকার। সো আমি যদি এতটুকু বুঝতে পারি, দেন আই উইল গো ফর এফজিডি। and decide whom to involve. একটু আগে যেটা বলছিলাম যে কাদেরকে আপনি ইনভলভ করবেন, আমি বললাম যে 6 জন প্যারেন্টসদেরকে নিয়ে আমি করব, মানে 3 জন পিতা 3 জন মাতা, কোন 3 জনকে নিয়ে আপনি করবেন? আপনি রেগুলার যান ওই স্কুলে, জেনেভা ক্যাম্পে আপনি যান, যে কিছু বাবা মার সাথে কথা বলেন, দেখেন কারা বলতে পারে। অনেকে প্রবলেম সবাই ফেস করে, কয়জন এক্সপ্রেস করতে পারে, সাহসের ব্যাপার আছে, এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে, তাদের হচ্ছে কথা বলার ফ্লুয়েন্সির ব্যাপার আছে। সো আপনার এফজিডিতে এসে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, সুন্দরভাবে বলতে পারবে বিষয়গুলো, যিনি অনুধাবন করেন, এমন কাউকে হচ্ছে আপনার এফজিডিতে আনতে হবে। সো ডিসাইড হুম টু ইনভলভ। এক্স্যাক্টলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পারসন কাকে আপনি ইনভলভ করবেন আপনার এফজিডিতে, এটা আপনাকে খুব ভালো মতো ডিসাইড করতে হবে। Identify the types of respondents required as per study. So কোন টাইপের রেসপন্ডেন্ট আপনি নিচ্ছেন, মানে কোন টাইপের পার্টিসিপেন্টস আপনি নিচ্ছেন আপনার as per the requirement of the study. সো আপনার স্টাডির রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন টাইপস অফ রেসপন্ডেন্ট আপনার এখানে দরকার, কাদের মানে পার্টিসিপেশন এখানে দরকার, সেটা আপনি একটু আইডেন্টিফাই করে নেন এবং সেই অনুযায়ী তাদেরকে কনভিন্স করেন। সিলেক্ট মডারেটর অ্যান্ড ফিল্ড টিপস। ওই যে ফিল্ডে যারা কাজ করবে, যারা নোট টেকিং করবে, সো মডারেটর কে হবে? আপনি রিসার্চার, আপনিই মডারেটর হবেন কিনা, নাকি আপনি একজন মডারেটর ইনভাইট করবেন কাউকে, যে আপনি এফজিডিটা মডারেট করেন এবং আমি অ্যাজ আ রিসার্চার আমি হচ্ছে অবজার্ভ করব বা আমি নোট টেক করব। সো ফিল্ড টিমসের কাজটা করব। Develop facilitators guide and format for recording responses. So
যিনি এফজিডির ফ্যাসিলিটেটর বা মডারেটর, সো তার একটা গাইড, তার মানে তিনি কি কি প্রশ্ন করবেন, কোন প্রশ্নের পরে কোন প্রশ্ন যাবে, এগুলো একটা গাইডলাইন তার জন্য তৈরি করা। এবং আপনার রেকর্ডিং রেসপন্সেস গুলো যে আপনি কি কি বিষয় আসলে, যে মানে যারা যারা এই টিমটায় কাজ করছে, এফজিডি কন্ডাক্ট করার যে টিমটা, কেউ অবজার্ভ করছে, কেউ দুজন হয়তো নোট টেক করছে, একজন হয়তো মডারেট করছে। মডারেট করার মানে হচ্ছে যিনি প্রশ্ন করবেন, কথা বলবেন ওই গ্রুপটার সাথে। সো এরা সবাই কিন্তু আপনার রিসার্চের অবজেক্টিভ সম্পর্কে খুব ভালোভাবে জানবে। কারণ যিনি নোট টেক করবেন তার পক্ষে তো কখনোই সম্ভব না লাইন টু লাইন থরলি সবকিছু লেখা। সো উনি যদি নাই জানেন এক্স্যাক্টলি হোয়াট ইউ আর লুকিং ফর, তাহলে কিন্তু আপনি স্টাডিটা করতে পারবেন, মানে উনি ভালো মতো নোটটা নিতে পারবেন না, এন্ড দেন আপনার এফজিডিটাও ভালো হবে না। তো এই বিষয়গুলো হচ্ছে ঠিকঠাক করা। দেন ট্রেন ফিল্ড টিম এন্ড প্রি টেস্ট ইনস্ট্রুমেন্ট। এখন ধরেন আপনি কিছু ইনস্ট্রুমেন্ট সেট করেছেন, যে আপনি দুটো মাইক্রোফোন সেট করেছেন, রেকর্ডার সেট করেছেন, উপরে ক্যামেরা সেট করেছেন, এগুলো আগে একটু প্রি টেস্ট দিয়ে নিবেন যে ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক চলছে কিনা। এবং যারা ফিল্ড টিমে কাজ করবে তাদেরকে ট্রেনিং দেন, ট্রেনিংটা কিভাবে, যে তারা প্রপারলি নোট টেক করতে পারছে কিনা, whether they understand that which part is important and which part is not, সো এই ব্যাপারগুলো তারা বোঝে কিনা, এগুলো বিষয় সম্পর্কে তাদেরকে ট্রেনিং দেন, আপনার স্টাডি সম্পর্কে তাদেরকে ভালোভাবে অনুধাবন করান। Conduct FGD in suitable and comfortable environment, and that is very much important. Why? বিকজ আপনি যদি আমার একটা ক্যাওয়াস এনভায়রনমেন্টে কথা বলেন, আপনার কনসেন্ট্রেশনটা বারবার ল্যাপস হয়ে যাবে। সো আপনি নিশ্চয়ই কোনো একটা মানে ওয়ার্কশপ লাইক কোনো একটা কারখানার ফ্যাক্টরির পাশে আপনি নিশ্চয়ই আপনার এফজিটি প্লেসটা নিবেন না। খুবই কুল, কুল মানে হচ্ছে একটা মানে সাউন্ড প্রুফ কোন একটা রুমে, একটা ভালো জায়গায়, সুন্দর একটা সময়। এফজিটি হয় সকাল দিকে, না হয় বিকেল বেলা। আপনি তপ্ত রোদে মাঠের মধ্যে বসায় রেখে মানুষদেরকে এফজিটি করাবেন না। যদি খোলা মাঠে করেন বা খোলা কোনো জায়গায় করেন, যেমন আমরা আমার যে এক্সপিরিয়েন্সটা 2020-তে আমি যখন বাগেরহাট গিয়ে আমরা যে এফজিটিটা করেছিলাম, তো ওখানে কিন্তু আমাদেরকে মানে বাড়ির উঠোনে বসে এফজিটিটা করতে হয়েছিল। সো ওই ক্ষেত্রে আমাদেরকে সময়, কোন সময়ে করবেন, কোথায় করবেন, এগুলো একটু গুরুত্বপূর্ণ। সো এফজিডি যে জায়গাটায় করবেন, ওই এনভায়রনমেন্ট, ওই প্লেসটা খুব সুইটেবল এবং কমফোর্টেবল হতে হবে, যাতে বাইরের কোনো মানুষ থেকে, এটা মানে ইটস নট লাইক শুটিং, যে আপনি শুটিং মানে শুটিং করার সময় কি হয় যে আপনি 4-5 জন নিয়ে কাজ করছেন, চারপাশে মানুষ এসে ঘেরাও দিয়ে থাকে, এটা যাতে না হয়। আপনি যেখানে এফজিডি করছেন চুপচাপ ভাবে আপনি শুধুমাত্র সেই মানুষদেরকে নিয়ে কাজ করবেন, আশপাশে কেউ দাঁড়ায় আছে করতেছে এরকম যাতে না হয়। সো ট্রাই টু মেক ইট ইন আ ক্লোজড এনভায়রনমেন্ট এন্ড লিসেন টু ইউর টার্গেট অডিয়েন্স এন্ড টেক নোটস। সো এটা তো খুব ইম্পর্টেন্ট যে আপনি খুব কেয়ারফুলি, যিনি মডারেটর এফজিডির বা ফ্যাসিলিটেটর, তাকে হচ্ছে খুব কেয়ারফুলি শুনতে হবে হোয়াট ইউর অডিয়েন্স ইজ সেইং। You have to understand, you have to pay your attention carefully. So because unless or until you are mindful here, you are attentive much, so এতটুকু যদি না হয়, attentive যদি না হন, then you can't respond, আপনি পরবর্তী প্রশ্নটা তাদেরকে করতে পারবেন না। So you have to be a very good listener there. So এবং নোট টেকিং করতে হবে, এবং আপনি ওখান থেকে প্রাপ্ত যে নোট আছে, আপনি ওখান থেকে প্রাপ্ত যে আপনার ডেটা, অবশ্যই সেগুলো কোয়ালিটেটিভ ফর্মে আসবে, মানে ডেসক্রিপটিভ হবে। সুতরাং সেগুলোকে ট্রান্সক্রাইব করতে হবে। যদি আপনি এফজিডি করেন বাংলায়, যেহেতু আপনি বাংলাদেশে, এফজিডিটা বেশি ভালো বাংলায় করা। যদি এরকম হাই অথরিটির কাউকে নেন, ধরেন যে সচিব বা উপসচিব পর্যায়ে, অতিরিক্ত সচিব, এরকম কোনো মানুষদেরকে করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে নিয়ে কাজ করলেন, বা বিভিন্ন অর্গানাইজেশনের রিসার্চারদের নিয়ে কাজ করলেন, এরকম একটু হাই প্রোফাইলের যারা, এরকম একটু মানে যাদের একটা সাউন্ড একাডেমিক নলেজ আছে, আপনি বুঝতে পারবেন যে তাদের ইংরেজি খুব মানে তাদের সাথে ইংরেজিতে কথা বলা, কন্ডাক্ট করা, এটা তাদের জন্য খুব একটা অসুবিধা হয়ে দাঁড়াবে না। এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি ইংরেজিতে করবেন। এছাড়া বাকি সবাইকে হচ্ছে বাংলাতে করার জন্যই অনুরোধ করা হচ্ছে। বাংলায় বলতে মানে যার যার ভাষায়, নিজের ভাষায়, কারণ এত রেগুলার কথা বলবো আমরা, বাংলায় হলে খুব ইজিলি এটা ক্যাচ করা যাবে। সো যেহেতু বাংলা ভাষায় করছি এবং আপনার স্টাডিটা যেহেতু ইংরেজিতে হবে, সুতরাং ওই লেখাগুলোকে ট্রান্সক্রাইব করতে হবে, মানে লিখতে হবে, সেগুলোকে ট্রান্সলেট করতে হবে, এবং সেগুলোকে অ্যানালাইসিস এবং ইন্টারপ্রেট করতে হবে, ওই রেসপন্সেস গুলো, যেটাকে আমরা ডেটা অ্যানালাইসিস বা ডেটা ইন্টারপ্রিটেশন বলছি। সো এগুলো হচ্ছে
এফজিটির স্টেপস। সো এখানে দেখেন ফোকাস গ্রুপের প্রসেসটা বলছে যে একজন নিউট্রাল ফ্যাসিলিটেটর, যিনি মডারেটর বা ফ্যাসিলিটেটর, উনি নিউট্রাল হবেন। স্যাম্পল আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কাদেরকে নিচ্ছি। পার্টিসিপেন্ট সাইজ হচ্ছে এখানে 6 to 8 বলছে, সো আমরা জানি যে 6 to 12 এরকম। এবং আমার কতটুকু সময়, আমি ম্যাক্সিমাম হয়তো 1 or 1.5 আওয়ার্স আমি নিতে পারবো। এবং আমার একটা ক্লিয়ার ইনসেনটিভ বা মোটিভ থাকবে, এবং অডিও রেকর্ডার এবং আদার রিসোর্সেস বা আদার মেটেরিয়াল এগুলো হচ্ছে আমার থাকবে। এবং অবশ্যই আমি যাদের মানে এফজিডি করছি তাদের কনসেন্ট আমার নিয়ে নিতে হবে, না নিয়ে তো আর তারা আসবে না। মানে আমি তো তাদেরকে জানাবোই যে স্যার বা ম্যাডাম বা ভাইয়া বা আপু, আমি হচ্ছে একটা এই বিষয় নিয়ে স্টাডি করছি, তো আমি একটা এফজিডি করতে চাই, সেখানে আপনি একজন রেসপন্ডেন্ট হবেন, আপনি থাকলে খুব ভালো হয়। সো এই যে উনি একটা ওরাল কনসেপ্ট দিলেন, অথবা যদি ফর্মাল কাউকে আপনি অ্যাপ্রোচ করেন যে তার সাথে আপনি তাকে ওভাবে চেনেন না, তো তাকে মেইল করছেন, সো সেই ক্ষেত্রে আপনি রিটেন একটা কনসেন্ট লেটার পাঠাবেন তাকে মানে বলার জন্য। সো কনসেন্ট লেটারে একটা স্যাম্পল আমি দিয়ে দিব যে কনসেন্ট কিভাবে লিখতে হয়। তো এখানে একই ধরনেরই কথা আছে, আমরা সবকিছু অলরেডি আলোচনা করে ফেলেছি যে হাউ আ ফোকাস গ্রুপ ওয়ার্ক, যে টপিকটা আমাদের গোলটা এটা অনেক বেশি ফোকাসড হতে হবে। আফ্রিদি বলো। আপু এই কনসেন্ট পেপারের ক্ষেত্রে এখানে যেটা পার্টিসিপেন্ট কনসেন্ট ফর্ম আমরা দিব, এর মধ্যে কি আমাদের রিসার্চের একটা ব্যাকগ্রাউন্ডের মতো দিয়ে দিতে হবে ইনক্লুডেড, যে কি ধরনের স্টাডি হ্যাঁ আমরা করছি? হ্যাঁ হ্যাঁ, একটু বলে নিতে হবে যে আমার রিসার্চের টপিক হচ্ছে এইটা, টাইটেল না বললেও অ্যাটলিস্ট টপিকটা বলা। তারপরে হচ্ছে আমি রিসার্চের রেশনালিটিটা কি, কেন আমি এই রিসার্চটা করতে চাচ্ছি, এবং আমার রিসার্চের অবজেক্টিভ কি। মানে টু দি পয়েন্ট না বলে একটা প্যারার মধ্যে এই বিষয়গুলো লিখে দেওয়া। এবং আমি যে তাকে অ্যাজ আ এফজিডি পার্টিসিপেন্ট হিসেবে চাচ্ছি, রেসপন্ডেন্ট হিসেবে চাচ্ছি, সেটা হচ্ছে একটু তার কাইন্ড কনসেন্ট আস্ক করা। যদি সে কনসেন্ট দেয় দেন হি উইল গিভ আ সিগনেচার, অর অ্যাটলিস্ট সে কিছু একটা বলবে আর কি, যে হ্যাঁ আমি এগ্রি। অনেক সময় হয় এগ্রি অথবা ডিসএগ্রি বা পার্শিয়ালি এগ্রি। পার্শিয়ালি এগ্রি মানে যে সে এগ্রি উইথ সাম টার্মস এন্ড কন্ডিশনস। কি কন্ডিশন, সে হয়তো বলবে যে রেকর্ড করা যাবে না, তারপর হচ্ছে আমাকে কোয়েশ্চেনিয়ারটা আগে সেন্ড করে দিতে হবে, এগুলো হচ্ছে তখন বলে। সো তুমি হয়তো 3টা ঘর রাখতে পারো, এগ্রি, ডিসএগ্রি বা পার্শিয়ালি এগ্রি। ডিসএগ্রি করলে তো আর সে আলটিমেটলি রেসপন্ডেন্ট না। এবং যদি এগ্রি বা পার্শিয়ালি এগ্রি করে দেন হি উইল বি কাউন্ট অ্যাজ আ রেসপন্ডেন্ট। এরকম কনসেন্ট লেটারে মূলত এগুলোই থাকে। জি আপু, বুঝতে এবং পারছি। এই বিষয়গুলো উল্লেখ করে দিতে হয়, ওই যে গত ক্লাসে আমরা যেমন অ্যানোনিমিটি নিয়ে কথা বলছিলাম, এগুলো উল্লেখ করে দিতে হবে যে আপনার রেসপন্স হচ্ছে অ্যাজ আ পার্সন, এগুলো কখনো যাবে না, মানে আপনার নাম এগুলো উল্লেখ করা হবে না, আপনার ডেজিগনেশন এগুলো উল্লেখ করা হবে না, এবং আপনি কোনোভাবেই স্টাডি দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন না, এরকম আর কি। মানে এটা তো আমরা সবাই জানি যে রিসার্চের মূল বিষয় এটা, তারপরেও আবার একটু উল্লেখ করে বলতে হয় আর কি কনসেন্ট লেটারে, যে এগুলো মানে অ্যানোনিমাস থাকবে, বা এগুলো রিসার্চার ছাড়া অন্য কেউ জানবে না এই। এবং এই রেকর্ডিং এগুলো হচ্ছে কখনোই কারো কাছে ফাঁস হবে না, এই ব্যাপারগুলো বলে দিতে হয়। তো এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যে ডিটারমাইন দ্য টপিককে ডিটারমাইন করা মানে নির্দিষ্ট করা এক্স্যাক্টলি আমি কোন টপিকে আমি কাজটা করছি। সো এবং আমার ফোকাস গ্রুপের গোল কি, মানে আলটিমেটলি আমি এফজিডির মাধ্যমে কি দেখতে চাই। আমি হয়তো বাংলাদেশে লকডাউনের টাইমে কেন ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে এবং এটার সমাধান কি, আমি এই দুইটা জিনিস দেখতে চাই, কারণ দেখতে চাই এবং প্রতিকার দেখতে চাই। সো দ্যাট ইজ মাই আলটিমেট গোল অফ দিস এফজিডি, যে আমি এফজিডির মাধ্যমে কারণ সমূহ বের করে নিয়ে আসবো এবং আলটিমেট সলিউশন গুলো আমি বের করে নিয়ে আসবো। সো এগুলো হচ্ছে আমার এফজিডির গোল। সো এগুলো তোমার সলভ করতে হবে। সো আনটিল অর আনলেস ইউ আর মিটিং ইউর গোল, সো লাইক অবজেক্টিভ গুলো যদি মিট করতে বা গোলটা মিট করতে না পারো, দেন কন্টিনিউ ইউর এফজিডি। এবং এমনও অনেক সময় হয় যে এফজিডির হয়তো আমরা দেখা যাচ্ছে যে 1.5 ঘন্টা হয়ে গেছে, আমার এফজিডি শেষ হচ্ছে না, কিন্তু আমি আমার যে বিষয়গুলো যেগুলো দরকার, আমি আমার অ্যান্সার্স গুলো পাচ্ছি না, আমি আমার মেইন ইনগ্রিডিয়েন্টস পাচ্ছি না, ফোকাস গ্রুপে আমি গোলে পৌঁছতে পারছি না। সেক্ষেত্রে অনেক সময় হতে পারে, যদি ওরকম হাই পার্সোনালিটির মানুষ হয়, তারা অনেক কথা বলার অনেক সময় অনেক ইন্টারেস্টিং হয়ে যায়, অনেক লেন্দি হয়ে যায়, 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, তারপরেও
হয় না, শেষ হয় না, সেক্ষেত্রে আমরা হয়তো স্টপ করি, দেন আমরা নেক্সট আরেকটা ডেট ফেলি যে অমুক ডেটে আমরা এরপর থেকে কথা বলবো। যেমন এফজিডিতে প্রথম দিন আমরা হয়তো আলোচনা করলাম কারণ সমূহ নিয়ে, পরের এফজিডিতে আমরা আলোচনা করব প্রতিকার সমূহ নিয়ে, এরকম হয়। সো আইডেন্টিফাই পটেনশিয়াল পার্টিসিপেন্টস, যেটা বললাম যে পার্টিসিপেন্ট যারা তার যাতে পটেনশিয়াল ইনাফ হয়, বিকজ তাদের ওই স্টাডি টপিকটা সম্পর্কে ভালো নলেজ থাকবে, তুমি যে বিষয়টা নিয়ে কথা বলছো সেটা সম্পর্কে ভালো নলেজ থাকবে এবং তারা এক্সপ্রেসও করতে পারবে, এরকম পটেনশিয়াল পার্টিসিপেন্ট নিতে হবে। প্রিপেয়ার আ গাইড দ্যাট আউটলাইন্স দ্য ফোকাস গ্রুপ কোয়েশ্চেন। সো মডারেটর অথবা ডিসকাশন মানে ফ্যাসিলিটেটরের জন্য একটা গাইড তৈরি করে, মানে একটা বলে দেওয়া আর কি। মডারেটর তো সবসময় তোমার ফ্রেন্ড হবে, তোমার সুপারভাইজার হবে এরকম না, একজন অন্য মডারেটরকেও তুমি হায়ার করে নিয়ে আসতে পারো। তো তাকে তো আর তুমি তোমার পুরো রিসার্চটা ধরায় দিবা না যে এই যে দেখেন এটা পড়েন, এই হচ্ছে আমার রিসার্চ, তো আপনি এখন মডারেট করবেন, এভাবে তো তুমি তাকে বলতে পারবে না। তো এটা তো তোমার একটা অ্যাসেট, আনলেস অর আনটিল ইট ইজ পাবলিশড ইউ ক্যান্ট give it to anybody except your সুপারভাইজার। সো এখানে যেটা হচ্ছে যে তার জন্য একটা গাইডলাইন তৈরি করা, যে আমার রিসার্চ অবজেক্টিভ হচ্ছে এই, আমার রিসার্চের ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমার রিসার্চের মেথোডোলজি হচ্ছে এটা, সবকিছু সংক্ষেপে সুন্দর করে বলে দেওয়া এবং আলটিমেটলি ফোকাস গ্রুপের গোলটা কি সেটা বলে দেওয়া। দেন চুজ আ লোকেশন ফর দ্য ফোকাস গ্রুপ, যেটা বলছিলাম যে খুব ইম্পর্টেন্ট, পটেনশিয়াল পার্টিসিপেন্ট চুজ করা এবং লোকেশনটা এক্সাক্ট কোথায় আমি ফোকাস গ্রুপটা করব, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে রিক্রুইট 6 to 12 পার্টিসিপেন্টস। সো রিক্রুইট করতে হবে আমি কাদেরকে নিচ্ছি। দেন হচ্ছে 90 to 120 মিনিট, সেটা হচ্ছে আইডিয়াল একটা টাইম, যে 90 থেকে 120 মিনিটের মধ্যে একটা সেশন মানে ফোকাস গ্রুপ করতে হবে, ফোকাস গ্রুপ ডিসকাশন। এবং আমি যখন অন সাইট গেট দ্য ডেটা, আমার যখন আমি এটা নিয়ে ডান, তখন আমি আমার ডেটাগুলো অ্যানালাইসিস করব। সো এই হচ্ছে আমার ফোকাস গ্রুপ। এখন এফজিডি নিয়ে কার কি প্রশ্ন, দেন আমরা ইন্টারভিউতে যাব। কার কোনো প্রশ্ন নাই? আপু যতটুকু বলছেন বুঝতে পারছি। আচ্ছা, না এগুলো খুবই সহজ, শুধু মানে একটা দুটো বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ, যেমন পার্টিসিপেন্টদেরকে ওয়াইজলি চুজ করা। পার্টিসিপেন্ট যত ভালো হবে, ফোকাস গ্রুপের রেসপন্ডেন্ট যত ভালো হবে, তোমার স্টাডি তত ভালো হবে। তো রেসপন্ডেন্ট ওয়াইজলি চুজ করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং ফোকাস গ্রুপটায় বারবার ফোকাসড থাকা, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে আমরা কথা বলতে গিয়ে এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে যাই, ওটাও গুরুত্বপূর্ণ বাট ওটা লেস ইম্পর্টেন্ট। আমার বেশি ইম্পর্টেন্ট কোন জায়গাটায়, ওই জায়গাটায় বারবার ধরে আসা, তাদেরকে বারবার কথা বলে ফিরে আসা, আপনি তো বলতে পারবেন না স্টপ, এভাবে তো আপনি থামাতে পারবেন না। সো বারবার তাদেরকে কনভিন্স করে আবার আগের জায়গায় নিয়ে আসা, যে হ্যাঁ ওটাও গুরুত্বপূর্ণ, আমরা সেটা বুঝতে পারছি, আহ অবশ্যই ড্রাগ অ্যাডিকশন ইজ অলসো বিগ প্রবলেম হিয়ার, বাট আমরা আসলে যেটা নিয়ে কথা বলছিলাম যে এইটা সম্পর্কে আপনি কি বলেন। তো বারবার তাদেরকে একই জায়গায় নিয়ে আসা, এইটা হচ্ছে মডারেটরের কাজ, এবং এক্স্যাক্টলি এফজিডির যে গোলটা সেইটাই রিচ করা, এটা হচ্ছে মডারেটরের একটা খুব গুরুত্বপূর্ণ টাস্ক, যেটা খুব ওয়াইজলি করতে হবে। ইন্টারভিউ আর এফজিডি একই দিনে আপু একটা রাখার আরেকটা কোশ্চেন ছিল, গুরুত্বপূর্ণ, হ্যাঁ বলো। ডেফিনেশনটাই যে বলছে যে সিমিলার ব্যাকগ্রাউন্ডের হতে হবে, এখন আমার টপিকে যদি এরকম হয় যে আমি সিমিলার ব্যাকগ্রাউন্ড, যেমন বিভিন্ন ক্লাসের পিপল আমার লাগবে, সেই ক্ষেত্রে আমি কি করব? না, এটা ডেফিনেশন দেওয়ার জন্য দিয়েছি এখানে, তো বলবা যে আপু শুধু কথা বলছে, ডেফিনেশনই পড়ায় নাই, এই জন্য দেওয়ার জন্য দেয়া। এফজিডির তো ডেফিনেশন থাউজেন্ড ডেফিনেশন আছে, এখানে কখনোই যে সিমিলার গ্রুপের হতে হবে, সিমিলার ব্যাকগ্রাউন্ডের হতে হবে, এগুলো আসলে অতটা নেসেসারি না। কারণ তোমার টপিকটা যদি থাকে এরকম ডাইভার্স, যেমন একটু আগে আমি যে এক্সাম্পলটা দিলাম, ওই যে জেনেভা ক্যাম্পের বিষয়টা নিয়ে, বিহারি ক্যাম্পের ব্যাপারটা নিয়ে, সেখানে তো আমি ডাইভার্স গ্রুপ অফ পিপলদেরকে নিচ্ছি। বা এমন হতে পারে যে আমি একটা এফজিডি করেছি 12 জনকে নিয়ে, সেখানে আমি 2জন প্যারেন্টস নিয়েছি, 2জন টিচার নিয়েছি, হ্যাঁ 2জন এনজিও ওয়ার্কার নিয়েছি, 2জন স্টুডেন্ট নিয়েছি, এরকমও তো হতে পারে। তো এখানে তো আমার ডাইভার্স ব্যাকগ্রাউন্ডে, ডাইভার্স এক্সপিরিয়েন্সের লোকজন চলে আসলো, তো এটা অসুবিধা নেই। জি আপু, আমার একটি প্রশ্ন ছিল
হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ, বলো। সেটা হচ্ছে যে ফোকাসের আলোচনাকে আসলে আমরা কখন গবেষণা পদ্ধতি হিসাবে ব্যবহার করতে পারি বা কখন ব্যবহার করা হয় মূলত? আচ্ছা, এটাই। হ্যাঁ, এটাই। আর প্লাস আরেকটা জিনিস হচ্ছে যে সেমিনার এবং ফোকাসের আলোচনার মধ্যে আসলে মানে কি ধরনের পার্থক্য রয়েছে? আমরা জানি যে সেমিনারে একই বিষয়ের উপরে কয়েকজন বক্তা কথা বলেন। তো আমরা যদি ফোকাস দলে পার্টিসিপেন্টদের একেকজন বক্তা ধরি, আর গবেষকের নির্ধারিত বিষয়টা একই থাকে। তো ওটার উপর সবাইকে কথা বলতে হচ্ছে। তার মানে বিষয় এবং সবার কথার ধরন একই থাকে, তাহলে এক্ষেত্রে পার্থক্যটা আসলে মূলত কি সেটা আরকি। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এফজিটি আমরা কখন করব, এটা কয়েকটা বিষয়ে কয়েকটা উপসর্গ আছে। যেমন প্রথম কথা হচ্ছে তোমার যদি কোয়ালিটেটিভ স্টাডি হয়, সো কোয়ালিটেটিভ স্টাডির মধ্যে আমার কয়েকটা উপায় আছে কোয়ালিটেটিভ ডেটা কালেক্ট করার, এন্ড এফজিডি ইজ ওয়ান অফ দেম। সো আমার যদি এমন হয় যে আমি বিশেষ কোনো আহ, একটা কন্টেন্টের উপরে আমার ডাইভার্স মতামত দরকার, সেক্ষেত্রে আমি হচ্ছে এফজিডি করি। এবং এটা আসলে রিকোয়ারমেন্টটা বলে দেয় যে তোমার স্টাডির টপিকটা কেমন, তোমার ডেটা কি ধরনের ডেটা তুমি নিতে চাচ্ছ, তোমার স্টাডির ফুল মানে ইয়েটা কেমন, তোমার যে বিষয়টা নিয়ে কাজ করছো টপিকটাই হচ্ছে ডিমান্ড করে। এখন এটা যদি বলো যে আপু ডিমান্ডটা কিভাবে বুঝবো, এটা হচ্ছে এক্সপেরিয়েন্সের ব্যাপার। এই বিষয়গুলো কিন্তু গাইড করে সুপারভাইজার। যিনি সুপারভাইজ করবেন তিনি বলে দিবেন যে দেন ইওর নেক্সট টাস্ক ইজ এটা, এবং নেক্সট টাস্ক হচ্ছে ডাটা কালেকশন, এবং তুমি বেটার ইন্টারভিউ না করে তুমি এফজিডি করো, এরকম। তো তারপরেও আরো কিছু দু একটা বিষয় আছে যেগুলো দেখে হয়তো আমরা বুঝতে পারি। তার মধ্যে হতে পারে যে তুমি যদি কোনো পার্টিকুলার কমিউনিটি নিয়ে কাজ করো, পার্টিকুলার কোনো একটা বিশেষ করে কমিউনিটি রিলেটেড কিছু একটা নিয়ে কাজ করো, যেমন তুমি হয়তো লাইক হিন্দু অ্যান্ড মুসলিম কমিউনিটি নিয়ে কাজ করছো, তাদের মধ্যকার কমিউনাল ভায়োলেন্স নিয়ে কাজ করছো, অথবা হচ্ছে আমি যেমন বলছিলাম লাইক তুমি রোহিঙ্গাদের নিয়ে কাজ করছো, অথবা আমি যেমন কাজ করেছি বিহারিদেরকে নিয়ে, এরকম কোনো পার্টিকুলার কমিউনিটি নিয়ে যদি কাজ করো দেন হয়তো একটা মানে ফোকাস গ্রুপের ব্যাপারটা আসে। তারপর হচ্ছে যদি তোমার ডাইভার্স গ্রুপ অফ পিপলের পার্টিসিপেন্ট তোমার এখানে দরকার হয়, যে তুমি এমন কিছু তোমার রিসার্চের অবজেক্টিভ কি, সেটার জন্য তোমার ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের লোকজন লাগবে। সো এটার জন্য হচ্ছে তুমি এফজিডি করতে পারো। এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। আর মূল বিষয়টা হচ্ছে যে এটা গাইড করে ডেটা, তোমার কোন ডেটা টাইপ হবে, কোন স্ট্র্যাটেজিতে তুমি যাবা, এটা হচ্ছে তোমার অবজেক্টিভ তোমাকে গাইড করবে। সো দেন তুমি বুঝতে পারবে। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল যে সেমিনারের সাথে পার্থক্য কি, হিউজ পার্থক্য। আমি বুঝতে পারছি না যে সেমিনারের সাথে এফজিডি কিভাবে তুমি ম্যাচ করালা, কারণ এখানে অনেক পার্থক্য আছে। তুমি এফজিডির এক একজনকে বক্তা হিসেবে ধরতে না পারো না, কারণ সেমিনারে আমরা একজন বক্তার কাছ থেকে একবারই কথা শুনি, পরে হয়তো কোয়েশ্চেন অ্যান্সার সেশনে সে আরেকবার কথা বলে। কিন্তু এফজিডি তো বারবার রাউন্ড রাউন্ড করে আসছে। আমি আমার একটা এফজিডি কোয়েশ্চেনিয়ারে একটা ফোকাস গ্রুপে মডারেটর যিনি, তিনি হয়তো ধরো 20টা প্রশ্ন করবে বা 10টা প্রশ্ন করবে, সে তো একটা প্রশ্ন করলো যে আপনার কাছে এটা কি মনে হয়, আপনার কাছে এটা কি মনে হয়, এভাবে করে করে রাউন্ড করে আসবে। সবসময় যে রাউন্ড মেনটেন করবো এমনও না। আমি পার্সন এর কাছে গেলাম, এরপর আমি পার্সন সি কে বলতে পারি, অথবা পার্সন বি হয়তো উইলিংলি বললো যে এখন আমি বলবো। সো যে কোনো কিছুই হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্নে সবার অংশগ্রহণ, সবার মতামতটা নেওয়া হবে। দেন কোয়েশ্চেন নাম্বার 2, এরপরে আবার সবার অংশগ্রহণ, সবার মতামত নেওয়া হচ্ছে। এইভাবে করে করে সবগুলো প্রশ্ন মডারেটর হচ্ছে সেশনটাকে লিড করবে, এবং পুরো বিষয়টা কিন্তু মডারেটরের হাতেই সবকিছু থাকে। এখানে মডারেটরই কিন্তু গাইড করছে, লিড করছে, কোন কোশ্চেন থেকে কোন কোশ্চেনে যাবে, কোথা থেকে কোথায় সুইচ করবে, কাকে থামাবে, কাকে আরো 5 মিনিট আরো 2 মিনিট এক্সট্রা বলতে দিবে, এই ব্যাপারগুলো কিন্তু মডারেটরের হাতেই থাকে। সো একটা সেশন বা একটা সেমিনারে ব্যাপারগুলো তো পুরোপুরি ভিন্ন। ওখানে তারা স্পিকার, তারা বলেন দেয়ার গেস্ট, অনারেবল গেস্ট, এবং তাদের যথেষ্ট পর্যাপ্ত নলেজ থাকে একটা টপিকের উপরে, এবং তারা একে একে করে এক একটা এক একটা বিষয় নিয়ে, কখনো একটা বিষয়, কখনো একাধিক বিষয় নিয়ে তারা কথা বলেন। সো ওখানে তো ইন্টারফিয়ার করার মতো কেউ নেই, বা শুধু আমরা টাইম কনস্ট্রেন্টের জন্য হয়তো ইন্টারভিউ করি। আমরা হয়তো বলি যে স্যার আর 2 মিনিটের মধ্যে আপনাকে শেষ করতে হবে, বা অনলি 5 মিনিটস ইউ হ্যাভ,
এতটুকুই। কিন্তু আপনি এটা কেন বলছেন, বা সে কথার মাঝখানে থামিয়ে দেওয়া, বা তাকে বারবার একটা প্রশ্ন করা, বা তার কাছে একবার প্রশ্ন করে আরেকবার আরেকজনের কাছে আরেকবার প্রশ্ন করা, এই ব্যাপারগুলো কিন্তু সেমিনারে কখনো হয় না, অ্যাটলিস্ট আমি কখনো দেখিনি। সো এফজিডির ব্যাপারটা তো পুরোপুরি ভিন্ন। আমার মনে হয় যে আমার দুই একটা আমার আপু এফজিডিতে আমার অংশগ্রহণ করলে ব্যাপারগুলো আরেকটু ক্লিয়ার হতো। যে আমি যে জন্য এই কোশ্চেনটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন কোনো নিউজের প্রয়োজনে কোনো একটা সেমিনার কভার করি, তখন সেখানে কিন্তু আমরা একই বিষয়ের উপরে বিভিন্ন বক্তার ইয়েগুলো আমরা কিন্তু কালেকশন করতে হয়। তো এই ক্ষেত্রে যে রিপোর্টার থাকে আমাদের এফজিডি তে, তো রিপোর্টারের কাজও তো কিন্তু মনে হয় যে একই, সে বিভিন্ন স্পিকার যারা থাকে তাদের বক্তব্যগুলো সে আপনার কালেকশন করে ওই ওয়েতে। তো এই জন্যই আমার এই প্রশ্নটি করা আর কি, যে আসলে আচ্ছা আচ্ছা। এর মধ্যে মৌলিক না, তফাৎগুলো এখানে কি। কিন্তু নোট টেক করবে একজন, সেশন লিড দিবে যাকে আমরা মডারেটর বা ফ্যাসিলিটেটর বলছি, সো ওটা করবে আরেকজন। কখনোই যিনি মডারেটর তিনি যে অনলি নোট টেক, উনি নোট নিতে পারেন কিন্তু উনি অনলি সোর্স কখনো না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এভরিটা রেকর্ড রাখা। অ্যাটলিস্ট ভিডিও রেকর্ড না করলেও যদি এমন হয় যে একটু আগে আমরা এফজিডির যে ছবিটা দেখছিলাম, এই যে এটা বা এটা, যদি এই ক্ষেত্রে ভিডিও রেকর্ডও না করা যায়, অ্যাটলিস্ট সামনে একটা মাইক্রোফোন বা সরি রেকর্ডার দেওয়া, যে অ্যাটলিস্ট অডিও রেকর্ডটা থাকবে। কারণ এই কথাগুলো, তাদের কথাগুলো বারবার মানে আমাদেরকে শুনতে হবে যে তারা কি বলছিল, কোন প্রশ্নের উত্তরে কোন মানে রেসপন্ডেন্ট কি বলছিল, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় পার্থক্য যেটা, যে মোটিভ, ইনসেনটিভটা খুব বড় একটা বিষয়, যে এফজিডিতে আমরা কি দেখতে চাই, বা এফজিডি হচ্ছে একটা রিসার্চের একটা পারপাস নিয়ে করা হয়, এবং এখানে আমাদের কিছু টার্গেটস থাকে, সেগুলো আমরা ফুলফিল করি। সেমিনার ইটস কাইন্ড অফ লাইক ইটস আ সেশন অফ প্র্যাকটিসিং নলেজ। আমরা পার্টিকুলার কোনো টপিক নিয়ে আলোচনা করি, আমাদের জ্ঞান চর্চা করি, কিন্তু ফোকাস গ্রুপে কিন্তু জ্ঞান চর্চার ব্যাপারটা আসে না। এখানে কিছু কি ইস্যুস আমরা আলোচনা করি কিছু বিষয়কে তুলে আনার জন্য। সো ইনসেনটিভ বা মোটিভ একটা বড় পার্থক্যের জায়গা। আর হচ্ছে একই গবেষণা টপিকের জন্য কি একের অধিক বা দুইয়ের অধিক এ ধরনের ফোকাস গ্রুপ আলোচনা অন্তর্ভুক্ত করা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একাধিক এফজিডি তো করাই যায়, অসুবিধা ওকে নেই। ওকে, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ওকে। আপু আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, প্লিজ। আপু এফজিডি কি মিক্সড মেথডে করা যায়? আহ, যেমন হচ্ছে আমি কোয়ান্টিটেটিভ ডাটা হচ্ছে কোনো একটা মানে মেথডে কালেক্ট করলাম, তারপরে হচ্ছে এফজিডি করলাম আমি কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে, নাকি শুধুমাত্র এফজিডি হচ্ছে একটা মেথড হিসেবে করতে হবে, কাউন্ট করতে হবে একটা রিসার্চে? মানে আমি বুঝি না এই বিষয়টা, যে কোনো মিক্সড আমরা মেথড যখন রিসার্চে। মিক্সড মেথড করি, হ্যাঁ, কোনো একটা হ্যাঁ, রিসার্চে, তো সেক্ষেত্রে কি এফজিডিটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা কালেকশনের ক্ষেত্রে এফজিডি করলাম, আবার হচ্ছে কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে অন্য একটা মেথডে সার্ভে। হ্যাঁ সার্ভে বা ইন্টারভিউ মেথডে যখন আমরা করব, সেটা কি করা যায় নাকি? হ্যাঁ, করা যাবে, কারণ মিক্স যখন আমি করি তখন কিন্তু আমি কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভকেই মিক্স করি, অন্য কিছুকে মিক্স করি না। মানে মিক্স মেথড বলতে তো এই দুইটারই কম্বিনেশন বোঝায়, যে হ্যাঁ আমার যে ডেটা সেটটা সেটা আমি দুটো মেথড, দুটো ভিন্ন মেথড আমি এখানে আনছি। সো এমনও যদি হতে পারে যে একটা লার্জ ডেটা গ্রুপ থেকে তুমি সার্ভে করছো এবং আরেকটা ফোকাস গ্রুপ থেকে তুমি এফজিডি করে ডেটা নিচ্ছ, এটা হতেই পারে, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা আপু, আর এফজিডি এর ক্ষেত্রে কি কোয়েশ্চেনিয়ার আলাদা হতে পারে? যেমন আপনি বলতেছিলেন যে বিভিন্ন গ্রুপ অফ পিপলকে এফজিডি করা যায়, 2-3টা এফজিডি করা যায় একটা রিসার্চে, যেমন টিচারদেরকে বা প্যারেন্টসদেরকে, এক্ষেত্রে কি কোয়েশ্চেনিয়ার আলাদা হয় নাকি একই হ্যাঁ, কোয়েশ্চেনিয়ার? অবশ্যই। না, আলাদা হবে। যেমন আমি টিচারদের সাথে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলবো, বিহারি চিলড্রেনদের সাথে আমি নিশ্চয়ই ওভাবে বলবো না। সো তাদের জন্য সহজবোধ্য বা মানে তাদের জন্য যেটা কনভেনিয়েন্ট, ইজিয়ার, এই জন্য এফজিডিতে মানে লোকাল ভাষায়, ধরো তুমি রোহিঙ্গাদের সাথে একটা এফজিডি করছো, সো ওদের ভাষা কিন্তু আমাদের মতো না, মানে হ্যাঁ একটু ওরা একটু আঞ্চলিক অন্য আরেকটা ভাষায় কথা বলে। তো তোমার ওখানের একজন ডাইলেক্ট যিনি দোভাষী বা ওই ভাষাটা পারেন এমন কাউকে দিয়ে হচ্ছে এফজিডিটা কন্ডাক্ট করাতে হবে, কারণ তুমি বলছো সেটা তো সে বুঝতে পারছে না। এই জন্য আমরা এফজিডিতে
ভাষার ব্যাপারটা, যেটা যে মাদার টাঙে বিষয়টা কন্ডাক্ট করা, এটাই খুব গুরুত্ব দেওয়া হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, রেসপন্ডেন্ট টু রেসপন্ডেন্ট হচ্ছে আমার কোয়েশ্চেন প্যাটার্ন ভ্যারি করতে পারে, ও হ্যাঁ, করবে। আমি অবজেক্টিভ গুলোকে অ্যাড্রেস করার জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্রুপ অফ পিপলকে মানে কোশ্চেনের প্যাটার্নটা আমার আলাদা হচ্ছে, এটা তো হবে তাই না? হ্যাঁ, কোয়েশ্চেন প্যাটার্নটা আলাদা হতেই পারে, ভাষাগত পার্থক্য আসতে পারে, স্ট্রাকচার চেঞ্জ হতে পারে, সো এটা হতেই পারে আলাদা আলাদা। অথবা যদি এমন হয় যে আমার এক একজনকে এফজিডি করার উদ্দেশ্য এক একটা, যেমন আমি যারা প্যারেন্টস তাদের কাছ থেকে আমি অ্যাজ আ প্যারেন্ট তারা কি কি হার্ডেল ফেস করে বা এই পার্সপেক্টিভ থেকে আমি জানতে চাই, সুতরাং তাদের কাছে কোয়েশ্চেনই আমার হবে আলাদা। হ্যাঁ, আর এটাই যারা বলতে এনজিও চাচ্ছিলাম। কর্মী তাদের কাছে আমি যদি করি, তাদের কাছে আমার প্রশ্নটাই আলাদা, তাদের কাছে জানতে চাই আমি অন্য ভিন্ন কিছু, তো আমার এখানে প্রশ্নও আলাদা হতে পারে। কিন্তু এতটুকুই মনে রাখতে হবে যে আমার যাই প্রশ্ন করি না কেন, যেভাবেই প্রশ্ন করি না কেন, যে ভাষাতেই করি না কেন, আলটিমেটলি যাতে আমার রিসার্চের যে আমার মেইন অবজেক্টিভ সেটাকে লিড করে, সেটার কাছে নিয়ে যায়, রিসার্চের মেইন অবজেক্টিভ যাতে ফুলফিল করে, এটা গুরুত্বপূর্ণ। জি আপু, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা চলে আসছি ইন্টারভিউতে। ইন্টারভিউ ইটস কাইন্ড অফ লাইক সেম জিনিস। এখানে হচ্ছে যে ব্যক্তি টু ব্যক্তি যাওয়া। এখন ইন্টারভিউতে আমরা সরাসরি একজন পার্সনের সাথে কথা বলে, মানে একজন রিসার্চার বা ইন্টারভিউয়ার যিনি, তিনি হচ্ছে ইন্টারভিউইর সাথে কথা বলে। যিনি ইন্টারভিউ করেন তিনি হচ্ছে ইন্টারভিউয়ার, যিনি ইন্টারভিউ দেন তিনি হচ্ছে ইন্টারভিউই। তো এক্ষেত্রে এটার ইন্টারভিউর ক্ষেত্রে তিনটা আচ্ছা, ইন্টারভিউর প্যাটার্নটা আমি বলে নিই। ইন্টারভিউ কোয়েশ্চেন, যেটা কোয়েশ্চেনটা ইন্টারভিউকে আমরা কোয়েশ্চেন প্যাটার্নের দিক থেকে, ইন্টারভিউয়ের কোয়েশ্চেন প্যাটার্নের দিক থেকে ইন্টারভিউকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্রাকচারড ইন্টারভিউ, একটা হচ্ছে সেমি স্ট্রাকচারড ইন্টারভিউ, একটা হচ্ছে আনস্ট্রাকচারড বা নন স্ট্রাকচারড ইন্টারভিউ। এই যে সেমি স্ট্রাকচারড হবে না পুরোপুরি স্ট্রাকচারড হবে, এই বিষয়গুলো ডিপেন্ড করে হচ্ছে আমার কোয়েশ্চেনিয়ারের উপরে। যে আমি যে ইন্টারভিউ করব, ইন্টারভিউর আগে এটা খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারভিউ পূর্ববর্তী কিছু কাজ আছে, ডিউরিং ইন্টারভিউ কিছু কাজ আছে, ইন্টারভিউ পরবর্তী কিছু কাজ আছে। ইন্টারভিউ পূর্ববর্তী কাজ কি? ইন্টারভিউ পূর্ববর্তী কাজ হচ্ছে ইন্টারভিউয়ের আমি কাদেরকে ইন্টারভিউ করব সেটার একটা লিস্ট তৈরি করা। মানে আমার ইন্টারভিউই কারা কারা হবেন, ওই যে রেসপন্ডেন্ট, এই রেসপন্ডেন্টদেরকে ওয়াইজ রেসপন্ডেন্ট বা আপনি যে বিষয়টা নিয়ে জানতে চাচ্ছেন ইন্টারভিউর ক্ষেত্রে হচ্ছে আরো ওয়াইজ। আমি এফজিডি করার সময় যেমন আমি পটেনশিয়াল রেসপন্ডেন্টদেরকে পিক করে নিয়েছি, চুজ করে করে নিয়েছি, ইন্টারভিউর ক্ষেত্রে বিষয়টা আরো আরো স্ট্রং হবে, লাইক ভেরি মাচ পটেনশিয়াল, হাইলি পটেনশিয়াল রেসপন্ডেন্টদেরকে নিতে হবে, কারণ অনলি ইন্টারভিউর উপর বেস করে আপনার এই রিসার্চটা হবে। সো যতটা ওয়াইজ পার্সোনালিটির কাউকে আপনি নিতে পারবেন, যত এক্সপার্ট কাউকে আপনি নিতে পারবেন, তত আপনার ইন্টারভিউ ভালো হবে, তার মানে তত ভালো আপনি ডেটা পাবেন। সো ইন্টারভিউর ক্ষেত্রে আপনি কাকে নিবেন, সো এখানে ডিপেন্ড করে হচ্ছে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন সেই বিষয় সম্পর্কে তিনি ইনাফ জানেন কিনা। আপনি যদি কোনো একাডেমিক কাউকে করেন, একাডেমিশিয়ানকে, সো ওই বিষয়ে উনি কি ওই বিষয়ের টিচার কিনা এবং ওই বিষয় সম্পর্কে তার পর্যাপ্ত জানাশোনা আছে কিনা, ওই বিষয়ে উনি এক্সপার্ট কিনা, এগুলো একটু দেখে নেবেন। আপনি হয়তো কোনো মেডিকেল এর কোনো বিষয় নিয়ে কাজ করছেন, কোনো ডক্টরদেরকে বা এদেরকে কাজ করবেন যেখানে হয়তো এক্সপার্টাইজটা গুরুত্বপূর্ণ না, সেখানে তার সদিচ্ছা, সো ওই মানুষটা কতটা রেসপন্সিভ, সে কতটা রেসপন্স করে, কতটা ভালো বুঝিয়ে বলতে পারে, এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে আপনি রেসপন্ডেন্ট চুজ করবেন। মানে এফজিডির থেকে 3 গুণ বেশি সিরিয়াস হয়ে হচ্ছে ইন্টারভিউর জন্য আপনাকে রেসপন্ডেন্ট চুজ করতে হবে, পিক করতে হবে। প্রথম কথা হচ্ছে আপনি একটা লিস্ট তৈরি করবেন, শর্ট লিস্ট, যে আমি এদেরকে ইন্টারভিউ করব। দ্বিতীয় কাজ হচ্ছে তাদেরকে রিচ করা। আপনি চিন্তা করলেন যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, আপনি তার ইন্টারভিউ করবেন, সো ইটস নট এন ইজি টাস্ক যে তাকে ইন্টারভিউ করা, তার কাছে পৌঁছতে হবে, তার কনসেন্ট নিতে হবে, তিনি সময় দিবেন, সেই সময় নষ্ট মানে সেই সময় চেঞ্জও হতে পারে, এমনও হয় যে 7 বার 8 বার তার ইন্টারভিউ ডেট চেঞ্জ করছে।
এবং ইন্টারভিউ ডেট তো আপনাকে 1-2 দিন পরে দিবেন, আজকে বলবেন, রিচ করবেন, তাকে পৌঁছতে আপনার 1 মাস লেগে যাবে তার কাছে পৌঁছতে, এবং তার কনসেন্ট নেবেন। ফাইনালি যদি সে মতামত দেয়, সম্মতি দেয়, তারপরে সে হয়তো 2 মাস পরে একটা ডেট দিল, কারণ সে ব্যস্ত মানুষ। 2 মাস পরে যেদিন ডেট, তার আগের দিন সে আপনাকে ছোট্ট করে একটা মেসেজ করবে যে সরি ফারহানা আইরিন, আই এম এক্সট্রিমলি সরি, আমি হচ্ছে এটা করতে পারছি না, আগামীকালের এটা পারছি না, আমার একটু ব্যস্ততা আছে, সো আমরা নেক্সট তাহলে ওই সপ্তাহে বসি। সো আবার 3 সপ্তাহ পিছায় দিল, সে ওইটা তো পারলো না, বা দেখলেন যে সে নাই, মানে তার কোনো খবর নাই, স্যার চলে গেছে বাহিরে অন্য একটা কাজে। এরকম হয়, বড় বড় পার্সোনালিটিদেরকে ডিল করতে গেলে এই বিষয়গুলো একটু অসুবিধা হয়ে যায়, এখানে একটু দেরি হয়, একটু ধৈর্য ধরে কাজ করতে হয়। সো এগুলোর জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে মেন্টালি, এবং সময়টা তার কাছ থেকে চেয়ে নেওয়া। তারপরে প্রি ইন্টারভিউ কাজের মধ্যে আরো একটা যেটা পড়ে, সেটা হচ্ছে কোয়েশ্চেনিয়ারটা রেডি করা, এবং এই কোয়েশ্চেনিয়ারের ধরনের উপরেই ভিত্তি করে আপনার ইন্টারভিউকে নামকরণ করা হবে, যে এটা কি স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড নাকি আনস্ট্রাকচার্ড। স্ট্রাকচার্ড ইন্টারভিউ মানে হচ্ছে আপনি যে কোয়েশ্চেনিয়ার গুলো তৈরি করলেন এর বাইরে আপনি যাবেন না। ধরেন আপনার ইন্টারভিউতে 7টা প্রশ্ন আছে, ইন্টারভিউর কোয়েশ্চেনিয়ারে 7টা প্রশ্ন আছে, তো আপনি এই 7টা প্রশ্নের বাইরে তাকে আর কোনো প্রশ্ন করবেন না, এবং সেটা আপনি উল্লেখ করে দিবেন যে অনলি এই প্রশ্নগুলোর উত্তর আপনি চান, আপনি এর বাইরে আর কিছু জানতে চান না। সেমি স্ট্রাকচার হচ্ছে যে আপনি তাকে কিছু প্রশ্ন লিখে জানিয়ে দিবেন, আপনি প্রশ্ন তৈরি করবেন এবং সেই প্রশ্নগুলো তাকে দিয়ে দিবেন, এবং উনি প্রশ্নগুলো দেখে অবশ্যই কনসেন্ট দিবেন, মতামত দিবেন যে প্রশ্নগুলোর উত্তর দিলে সে কি মনে করে যে সে কোনোভাবে হার্মড হবে না। ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা কোনো একজন পলিটিক্যাল পার্টির কাছে গিয়ে, বা আপনি কোনো একজন গভর্নমেন্ট অফিসারের কাছে গিয়ে আপনি যদি বাংলাদেশ গভর্নমেন্টের বর্তমান যে সরকার তার সমালোচনা বিষয়ক আপনি কোনো স্টাডি করতে চান, সে নিশ্চয়ই কখনো কনসেন্টই দিবে না। আমি যখন ইলেকশন ভায়োলেন্স নিয়ে কাজ করেছি, আমি একজন গভর্নমেন্ট অফিসারের কাছে গিয়েছিলাম, উনি আমার প্রথমে মানে যেহেতু গেছি যে উনি আমার পরিচিত, তো উনি বলছে যে ঠিক আছে অসুবিধা নাই, আইসো, তুমি কবে ইন্টারভিউ করবা। আমি বলছি যে ভাইয়া আপনি প্রশ্নগুলো নেন বা আপনাকে মেইল করি, উনি বলছে আরে লাগবে না। উনি শুনতেই চায় না যে আমার টপিক কি। তো যাই হোক, তো পরবর্তীতে যেদিন উনি ডেট দিলেন আমি গেলাম, তো ওই দিন আমি ইন্টারভিউ শুরু করব, তো এমন সময় উনি বলতেছিলেন যে আচ্ছা দেখি প্রশ্নটা একটু এক বলো, আমি তো প্রিন্ট করে নিয়ে গেছি। যেই দেখলো উনি ইলেকশন ভায়োলেন্সের উপরে, এবং এখানে হচ্ছে গভর্নমেন্টের এগেইনস্ট হয়তো 2-একটা কথা বলতে হবে, প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে উনি সাথে সাথে বলে দিলেন যে সরি আমি তো এই ইন্টারভিউ দিতে পারবো না। সো এরকমও হয় যে আপনি ইন্টারভিউ সেটে বসেও আপনার ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যেতে পারে। এগুলো আপনি খুব প্রিপেয়ার থাকবেন এই বিষয়গুলোতে। তো ইন্টারভিউর কোশ্চেন গুলো দেখেই হচ্ছে মানে সেট অফ কোশ্চেনকে আমরা কোশ্চেনিয়ার বলি। তো ইন্টারভিউর কোশ্চেনিয়ারটা দেখেই হচ্ছে যিনি ইন্টারভিউ তিনি কনসেন্ট দিবেন যে উনি কি এই ইন্টারভিউ আদৌ পার্টিসিপেট করবেন নাকি করবেন না। ওনার কাছে যদি সেনসিটিভ মনে হয় উনি করবেন না, ইটস হিজ ফ্রিডম। সো আপনার কিছু করার নাই, আপনি তখন অন্য অল্টারনেটিভ কাউকে খুঁজবেন। তো এগুলো হচ্ছে প্রি ইন্টারভিউ টাস্ক, যে তাকে আপনি একটা শর্ট লিস্ট তৈরি করবেন, তারপর হচ্ছে তাকে কিভাবে রিচ করা যায়, আপনি লোকজনের মাধ্যমে, আপনার টিচারদের মাধ্যমে বা আপনার সিনিয়র কারোর মাধ্যমে তাকে রিচ করার চেষ্টা করবেন, এবং তাকে একটা ফর্মালি মেইল করা যে স্যার আমি আপনার ইন্টারভিউ করতে চাচ্ছি, আপনার ইন্টারভিউর কোশ্চেনিয়ার গুলো হচ্ছে এখানে অ্যাটাচ করে দিলাম। উনি দেখলেন, দেখার পরে যদি কনসেন্ট দেন ফাইন, তারপর হচ্ছে উনি কোন ডেটে কোন সময় দিতে চান সেটা উনি ফিক্স করে দিলেন। সো এগুলো হচ্ছে আপনার প্রি ইন্টারভিউ অ্যাক্টিভিটিস। ডিউরিং ইন্টারভিউ হচ্ছে আপনি ওয়েল ড্রেস আপ হয়ে যাবেন, আপনি অনলাইনে করেন আর অফলাইনে করেন, আপনি ওয়েল ড্রেস আপ হয়ে বসবেন, এবং প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যে প্রশ্নগুলো করতেছেন, আপনি যদি বারবার প্রশ্ন দেখে স্যার মানে এরপরে হচ্ছে আমরা জানতে চাই আপনি হচ্ছেন বাংলাদেশের একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এবং আপনার এই বিষয়ে যে 2041 সালে বাংলাদেশের আয় কি হবে, বা এই মানে এই যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি হতে পারে, এরকম আপনি এভাবে করে যদি তার সামনে প্রশ্ন রিড আউট করেন, মানে ইটস লাইক কি বলবো, আপনি শেষ। সো আপনি ইন্টারভিউর প্রশ্ন আপনার এমন ভাবে আপনার মাথায় গেঁথে নিয়ে যেতে হবে যে আপনি মানে ইউ আর ভেরি মাচ ওয়েল নোন অ্যাবাউট ইউর কোয়েশ্চেনিয়ার, কারণ কোয়েশ্চেনিয়ার আপনি তৈরি করেছেন, আপনি ভালো মতো জানেন,
আপনি তো 1-2 পলক দেখবেন, কিন্তু আপনাকে প্রশ্ন করতে হবে খুব কনফিডেন্টলি, খুব সুন্দরভাবে। এবং অবশ্যই ইন্টারভিউয়ে আপনার নিজেকেই নোট নিতে হবে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে যেটা হয় যে নোট টেকার অনেক ক্ষেত্রেই অ্যালাউড হয় না। আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ইন্টারভিউ করবেন, তিনি হয়তো আপনাকে ছাড়া আর কাউকে অ্যালাউই করলো না, অনলাইনে হোক বা অফলাইনে। সো ইন্টারভিউ আপনি যখন করবেন, ইন্টারভিউ এর ক্ষেত্রে নোটটা ইন্টারভিউয়ারই নিতে হয়। এবং আরো একটা বিষয় হচ্ছে এটাও রেকর্ডেড থাকতে হয়, এবং আপনি রেকর্ড করবেন কি করবেন না, আপনি রেকর্ড করতে চাচ্ছেন, সে এখানে সম্মতি দিতেও পারে, নাও দিতে পারে। ইন্টারভিউর ক্ষেত্রে বেশিরভাগ আমার এক্সপেরিয়েন্স যেটা হয়েছে যে রেকর্ড করতে দেয় না। হ্যাঁ, অফ দ্য রেকর্ড কথা বলে, তো তারা রেকর্ড করতে দেয় না। এই জন্য ইন্টারভিউটা অনেক গুরুত্বপূর্ণ, যে আপনাকে খুব মাইন্ডফুলি তার প্রত্যেকটা কথা শুনতে হবে এবং দ্রুত নোট নিয়ে নিতে হবে, শুনতে হবে, কথা বলতে হবে। সো ঘাম ঝরানোর মতো অবস্থা হয়ে যায় ইন্টারভিউ করতে গেলে। সো এগুলো হচ্ছে আপনার ইন্টারভিউয়ের ব্যাপার। এবং ইন্টারভিউ পরবর্তী যে কাজ, কাইন্ড অফ এফজিডির মতো, আপনি প্রাপ্ত যে কোয়ালিটেটিভ ডেসক্রিপটিভ ডাটা পেলেন সেগুলোকে ট্রান্সক্রাইব করবেন, ট্রান্সলেট করবেন, অ্যানালাইসিস করবেন। কিন্তু যদি উনি ইন্টারভিউটা বাংলায় দিয়ে থাকেন এবং সেটাকে যদি আপনি ট্রান্সলেট করে থাকেন, ইন্টারভিউ যেহেতু আমরা মূলত হায়ার পার্সোনালিটির কাউকে করে থাকি বা ওয়াইজ নলেজ আছে এরকম কাউকে আমরা করে থাকি, সেই ক্ষেত্রে ট্রান্সলেট করার পর ভালো হচ্ছে তাকে একবার দেখিয়ে নেওয়া বিফোর অ্যানালাইজিং, যে স্যার আপনি যে ইন্টারভিউটা দিয়েছিলেন স্যার সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট এখানে, এবং আমরা আপনার কথা অনুযায়ী আমরা হচ্ছে এই যে ট্রান্সলেশন প্রিপেয়ার করেছি। সো উনি একবার যাতে দেখে দেন, কারণ আপনি শব্দ থেকে শব্দ অনেক কিছু ভ্যারি করে, অনেক অনেক পার্থক্য, অনেক মিনিং অনেক ভ্যারি করে। আপনি হয়তো এমন কোন, উনি বাংলায় হয়তো একটা কথা বলে ফেলেছেন বা বাংলা একটা শব্দ ব্যবহার করেছেন, আপনি ওইটার একটা ইংরেজি সিনোনিম ব্যবহার করেছেন, তো এই শব্দটা আপত্তিকর হতে পারে। তো এই জন্য এখন আপনি যখন অ্যানালাইসিস করবেন তখন আপনি তো ওই পার্টিকুলার শব্দটাই ব্যবহার করবেন, কারণ আপনি তো ট্রান্সক্রিপ্ট ধরে অ্যানালাইসিস করবেন। তো এই জন্য তাকে দেখে নেওয়া উচিত যে উনি আপনি যে ট্রান্সক্রিপ্টটা তৈরি করেছেন সেটা নিয়ে তার কোনো আপত্তি আছে কিনা, মানে সেটা সম্পর্কে তিনি এগ্রি করেন কিনা। এবং দেন যদি এগ্রি করে, ফাইন, ইউ ওয়ার্ক উইথ দিস, এটা নিয়ে আপনি পরবর্তীতে অ্যানালাইসিস শুরু করে দিলেন। এবং আরো একটা গুরুত্বপূর্ণ যেটা, আপনার যখন কাজটা শেষ হবে, আপনি যখন অ্যানালাইসিসটা করবেন, তখন অ্যানালাইসিসটা আপনাকে হচ্ছে এনশিওর করতে হবে যে ওনার নাম ঠিকানা এগুলো হচ্ছে পুরোপুরি অ্যানোনিমাস থাকবে, এগুলো পুরোপুরি গোপন থাকবে। এবং অ্যানালাইসিস করার পরে হচ্ছে আপনার যদি কোনো রিসার্চ হয় তাহলে সেই ক্ষেত্রে পাবলিকেশন হয়ে গেলে তাকে একটা কপি পাঠিয়ে দেওয়া, এগুলো হচ্ছে পোস্ট ইন্টারভিউ কিছু অ্যাক্টিভিটি যেগুলো মানতে হয়। এবং ইমিডিয়েটলি আপনার যখন ইন্টারভিউ শেষ হলে ইমিডিয়েটলি তাকে একটা থ্যাঙ্কস ইমেল দেওয়া, অথবা তার অফিসে গিয়ে একদিন ভিজিট করে আসা, যে থ্যাংক ইউ স্যার ফর ইউর কাইন্ড অ্যালাউয়েন্স, যে আমাকে অ্যালাউ করলেন, আমাকে লাইক সময় দিলেন এই সেই। এবং ট্রান্সক্রিপ্টটা দেখানো, এবং আপনি যদি কোনো রিপোর্ট লেখেন তাহলে রিপোর্টটা পাবলিশ হয়ে গেলে একটা কপি রিপোর্ট তাকে দেওয়া, যদি আপনার একটা এটা আর্টিকেল হয়, আর্টিকেল পাবলিশ হলে একটা কপি তাকে দেওয়া। এগুলো হচ্ছে ইন্টারভিউর কিছু ম্যানার। এবং স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার্ড, নন স্ট্রাকচার্ড নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, আনস্ট্রাকচার্ড ইন্টারভিউটা কেমন হয়, এখানে যে কোনো ইন্টারভিউ কোয়েশ্চেনিয়ার থাকে না এমন না, এখানে যে কোনো কোয়েশ্চেন থাকে না এমন না, এখানে কোয়েশ্চেন থাকবে, কিন্তু আপনি শর্তটা এমন থাকবে যে এই কোয়েশ্চেনের বাইরেও আপনি প্রশ্ন করবেন যদি সেটা প্রাসঙ্গিক হয়। আর স্ট্রাকচার্ড ইন্টারভিউতে হচ্ছে এর বাইরে আপনি কখনো প্রশ্নই করতে পারবেন না, আপনার যত প্রাসঙ্গিকই হোক। ধরুন উনি এমন একটা কথা বললেন, ওই কথাটার উত্তর ধরে একটা প্রশ্ন হয় এবং ওই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আপনার রিসার্চের জন্য, কিন্তু হবে না, কারণ আপনি অলরেডি উল্লেখ করে দিয়েছেন যে এটা একটা স্ট্রাকচার্ড ইন্টারভিউ হবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে ইন্টারভিউ এমনই হয়, আমি একটু শেষ করি তারপর আখি আপুর কথাটা শুনছি। ইন্টারভিউ এমনও হয় যে স্ট্রাকচার বা সেমি স্ট্রাকচার ইন্টারভিউর ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে আপনি যাকে ইন্টারভিউ করতে চান তাকে আপনি ইন্টারভিউয়ের যে ফর্মটা তার একটা পাঠিয়ে দিলেন, এবং পাঠিয়ে দেওয়ার পরে উনি মানে বললেন যে ঠিক আছে আমি এটার উত্তর লিখে আপনাকে পাঠিয়ে দিব। সো সেটা আপনি যদি বাংলায় প্রশ্ন তৈরি করে থাকেন বা ইংরেজিতে প্রশ্ন তৈরি করে থাকেন, উনি হচ্ছে সেটার উত্তরগুলো উনি আপনাকে মানে সরাসরি ফেস টু ফেস আপনাকে সময় দিল না, উত্তরগুলো উনি লিখে পাঠিয়ে দিল, এটাও কিন্তু অনেক সময় হয়।
তো আবার অনেক সময় হয় যে আমরা টেলিফোনে ইন্টারভিউ করি, সেক্ষেত্রে আপনি ফোন রেকর্ডার ইউজ করতে পারেন। So, অনেক সময় জুমে ইন্টারভিউ করি, অনেক সময় সামনাসামনি গিয়ে ইন্টারভিউ করি। সো অনেকভাবেই ইন্টারভিউ করা যায়। হ্যাঁ, আখি আপু বলেন। আপু আমার প্রশ্ন হচ্ছে যে নন স্ট্রাকচার বা আনস্ট্রাকচার এবং ওপেন স্ট্রাকচার, ওপেন এন্ডেড কোশ্চেন যেটা আছে ওই দুটো কি একই, মানে একই রকম ধরা যেতে পারে? ওপেন এন্ডেড হ্যাঁ, কোশ্চেন তো আমি হচ্ছে মানে যে কোনো ভাবে যেটা আমার স্ট্রাকচার তৈরি করছি তার বাইরে প্রাসঙ্গিক যদি হতো তাহলে আমি তো কোশ্চেন করতে পারতেছি। নন স্ট্রাকচারের ক্ষেত্রে তাই। আচ্ছা, ওপেন এন্ডেড আর আনস্ট্রাকচার্ড এক কিনা এটা জিজ্ঞেস করছেন? হ্যাঁ মানে মোটামুটি এটা কি সিমিলার না না, হচ্ছে? না, ওপেন এন্ডেড আর আনস্ট্রাকচার্ড দুটো দুই জিনিস। আনস্ট্রাকচার্ড হচ্ছে আপনার ইন্টারভিউ এর প্যাটার্নটা, মানে আপনার ইন্টারভিউ এর প্যাটার্ন কি হবে সেই সেন্সটা দেয়। মানে আপনার ইন্টারভিউ এর মধ্যে কি আপনি কতটুকু কথোপকথন অ্যালাউ করছেন, এটাকে হচ্ছে আনস্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড, স্ট্রাকচার্ড বলে। আর ওপেন এন্ডেড আর ক্লোজ এন্ডেড কোশ্চেন বলতে, ক্লোজ এন্ডেড কোশ্চেন কি, যেমন যেমন ধরেন এটা, যে আপনার কি মনে হয় লকডাউনে চিলড্রেন অ্যাবডাকশন বা চাইল্ড ট্রাফিকিং কি বেড়েছে, হ্যাঁ অথবা না, অথবা মন্তব্য নেই। এগুলোকে বলে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। মানে আপনি কিছু গিভেন অ্যান্সার দিয়ে দিবেন যেগুলো তাকে Yes, no ওইগুলোর answer. মধ্যেই অ্যান্সার করবে। হ্যাঁ, অ্যান্সার গুলো হচ্ছে গিভেন থাকে, যে হ্যাঁ, না, মন্তব্য নেই অথবা অন্যান্য, এরকম 4টা অপশন থাকে। এগুলোকে বলে ক্লোজ এন্ডেড কোশ্চেন। আর ওপেন এন্ডেড কোশ্চেন মানে হচ্ছে যে ডেসক্রিপটিভ কোশ্চেন, যেগুলো যে বাংলাদেশের, মানে বাংলাদেশ 2041 সালের মধ্যে মধ্যমায়ের দেশ হয়ে যাবে, এই বিষয়ে আপনার মতামত কি? সো এটার প্রশ্ন যে কোনো কিছুই হতে পারে। এটার প্রশ্নের এই প্রশ্নের উত্তর যে কোনো কিছু হতে পারে। এই প্রশ্নের উত্তর 1 লাইনও হতে পারে, 10 লাইনও হতে পারে, 20 লাইনও হতে পারে, এবং যে কোনো কেউ যে কোনো ভাবে শুরু করতে পারে, যে কোনো কেউ যে কোনো ভাবে শেষ করতে পারে। এই ধরনের প্রশ্নের প্যাটার্নকে বলে ক্লোজ এন্ডেড, ওপেন এন্ডেড। আর ইন্টারভিউ এর ক্ষেত্রে ইন্টারভিউ স্ট্রাকচারটাকে আমরা স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড আর নন স্ট্রাকচার্ড বলছি। সো দুই কনসেপ্ট। ওকে ওকে, থ্যাংক আপু ইউ। সার্ভের ক্ষেত্রে কি ওপেন এন্ডেড কোশ্চেন করা যায়? সার্ভে কোশ্চেনিয়ার এর মধ্যে? হ্যাঁ, সার্ভে তো করা যায়। আচ্ছা, কিছু কিছু প্রশ্ন সেমিস্টার আমরা ওপেন এন্ডেড রাখি। হ্যাঁ, আপু সেমি স্ট্রাকচারটা কি বলেছিলেন? সেমি স্ট্রাকচারটা হচ্ছে যে লাইক মানে স্ট্রাকচার্ড আর আনস্ট্রাকচার্ড এর মাঝামাঝি। সেমি স্ট্রাকচারটা হলে হচ্ছে যিনি ইন্টারভিউ দিবেন তিনি মেন্টালি প্রিপেয়ার্ড থাকেন যে দুই একটা প্রশ্নের পর একটা দুইটা বাড়তি প্রশ্ন করতেই পারে, এটাকে বলে সেমি স্ট্রাকচার্ড। মানে আপনিও জানেন যে আপনি দুই একটা প্রশ্ন করবেন, এবং যাকে আমি করছি তিনিও জানেন, এবং আমি হয়তো অল্প কয়েকটা প্রশ্ন করতে পারবো, অ্যালাউ আমি, এটার জন্য আমি অ্যালাউড। এটা ওনাকে ফর্মালি জানিয়ে রাখতে হ্যাঁ, হবে। হ্যাঁ, আমি যখন ইন্টারভিউ কনসেন্ট লেটার, আমি মানে ইন্টারভিউ কনসেন্ট লেটারটা খুঁজতেছিলাম, আমার ল্যাপটপে পাচ্ছিলাম না, মেবি মেইলে আছে। সো আমি একটু খুঁজে দেন আমি ডাউনলোড করে এগুলো হচ্ছে আমি দিয়ে দিব, ইন্টারভিউ কনসেন্ট লেটার এগুলো অ্যাটাচ করে দিব। একটু একবার দুইবার পড়ে নিবেন, দেখবেন যে কনসেন্ট লেটার কেমন হয়, কি ভাষায় লেখে, আমি এগুলো অ্যাটাচ করে দিয়ে দিব, আচ্ছা। যে কনসেন্ট লেটারটা মূলত কিরকম হয়। অনেক রকমেরই হয়, বাট একটা বেসিক ফরম্যাট তো থাকে, অ্যাটলিস্ট এক দুইটা দেখলে আপনাদের একটা ধারণা হবে আর কি। আচ্ছা, আমরা ইন্টারভিউ দেখতেছিলাম যে ইমেইল ইন্টারভিউ আছে, যেমন এটা যদি রিটেন হয় কমপ্লিটলি, অনেক সময় হয় যে ইমেইল মি দা কোয়েশ্চেন, মানে সে যখন কনসেন্ট দিয়ে দিল তখন হয়তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তো আসলে ভাবে সময় দিতে পারছি না, আপনি আমাকে প্রশ্নগুলো লিখে পাঠান, আমি আমার কোনো একটা সময় আপনাকে উত্তর দিয়ে দিব। এখন ধরেন সে এতটাই ব্যস্ত যে আপনি 7টা প্রশ্ন করছেন, এক একটা প্রশ্নের উত্তর দিতে 10 মিনিট লাগবে, তার পক্ষে সম্ভব না আপনাকে 2 ঘন্টার সময় কোথাও একসাথে এক সময় দেওয়া। এই কারণে সে হয়তো 7টা প্রশ্নের উত্তর 7 দিনে লিখলো, বা সে ভেবে চিন্তে লিখলো। তো এই কারণে উনি হয়তো ফেস টু ফেস ইন্টারভিউটা স্কিপ করে যাচ্ছেন। সো উনি মেইল ইন্টারভিউ করবেন। সো ইমেইলে ইন্টারভিউ, লিখিত ইন্টারভিউ উনি করতেই পারেন। কেউ আছে যে না, সাক্ষাতে আমি সময় দিতে পারছি না, টেলিফোনে করা যাক। আগে টেলিফোন ইন্টারভিউটা খুব মানে ছিল, প্রচলন ছিল। এখন তো আমরা টেলিফোনে তেমন একটা করি না, আমরা জুমে করি, গুগল মিটে করি। একটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ, মানে সরাসরি আমরা পার্সোনালি গিয়ে। আর ওয়েব ইন্টারভিউ হচ্ছে লাইক সরাসরি ইমেইলের মাধ্যমে না হয়ে এটা অন্য কোনো চ্যানেলে হলে সেটাকে আমরা ওয়েব ইন্টারভিউ বলি। সেটা ফেসবুকের মাধ্যমে হতে পারে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে হতে পারে, বা কোনো একটা
না হয়তো তার পার্সোনাল ব্লগে গিয়ে হয়তো চ্যাটিং বা এরকম সামথিং, মানে অন্য কোনো কানেকশনের মাধ্যমে করলে সেটাকে আমরা ওয়েব ইন্টারভিউ বলি। এর বাইরেও আরো অনেক ইন্টারভিউ করার উপায় থাকতে পারে, আছে। আপু আবার ইন্টারভিউ সব সময় জুমটা যে, কি ওয়েব ইন্টারভিউ নাকি? হ্যাঁ জুমকে আমরা ওয়েব ইন্টারভিউ বলতে আচ্ছা। পারি। তারপরে হচ্ছে অনেক সময় ইন্টারভিউর ক্ষেত্রে আরেকটা মজার ব্যাপার হচ্ছে ফোকাস গ্রুপ, যেমন আমরা সব সময় একটা বলি যে এই এই এনভায়রনমেন্টে হচ্ছে খুব কুল এবং খুব ক্লোজ এন্ডেড একটা, মানে ক্লোজড একটা এনভায়রনমেন্টে করার জন্য বেশি বলা হয় ফোকাস গ্রুপটা। ইন্টারভিউ আমরা কখনো একটা রেস্টুরেন্টেও করে ফেলতে পারি, ধরেন একটা ভালো রেস্টুরেন্ট আর কি, মানে ওই ইয়ে টাইপের রেস্টুরেন্টটা, এই যে এটাকে কি বলে, স্টার কাবাব, এই টাইপের রেস্টুরেন্ট না, একটা ভালো, আমি নিজে মানে ভালো, মানে আমি নিজে রেস্টুরেন্টে ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ করেছি, আমার এক্সপেরিয়েন্স আছে, বাংলাদেশেও এগুলো প্রচলিত, যে কোনো একজন স্যারের সাথে ভালো একটা কফি শপে আপনি বসে কফি বললেন আর ইন্টারভিউটা করলেন কথায় কথায়, এরকম এটা হতে পারে। আবার আপনারা হয়তো একটা নৌকায় বসে, ঠিক আছে স্যার চলেন বিকালবেলা বা ম্যাডাম আমরা ইন্টারভিউ করি, মানে ইন্টারভিউটা আমাদের একটা নৌকা ভ্রমণের মধ্য দিয়ে হবে, যে একটা ভালো সুদিং এনভায়রনমেন্টে, একটা সুন্দর কাম কোয়াইট প্লেসে এরকম হয়। সো ইন্টারভিউ এর জায়গাটা, এই জায়গাগুলোতে একটু লিবার্টি আছে, একটু ফ্রিডম আছে আর কি। তারপরে হচ্ছে ফোন টোনে তো করলামই, যেমন এফজিডি কিন্তু কখনো আপনি এই যে টেলিফোন বা ইমেইলে, এগুলো জীবনেও এফজিডি ইমেইল আর টেলিফোনে সম্ভব না, হবেই না, অ্যালাউডই না। কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু আপনি এরকম পারছেন, ফেস টু ফেস করতে না পারলে এভাবে পারছেন, আপনাকে ক্লোজ ডোরেই করতে হবে সবসময় এমন না, আপনি ওপেন জায়গাতেও করতে পারছেন, কিন্তু এতটুকু এতটুকু মানে এনভায়রনমেন্টটা এতটুকু সাউন্ড হতে হবে যে আপনি, আপনাদের কথার মধ্যে কোনো মানে কিছু ঢুকছে না, আপনাদের কথায় কোনো গ্যাপ চলে আসছে না, মানে খুব ক্যাওয়াজ সাউন্ড এরকম নাই, এরকম ভালো একটা এনভায়রনমেন্টে আপনারা হাঁটতে হাঁটতেও ইন্টারভিউ করতে পারেন। এই ধরনের ইন্টারভিউ কিন্তু আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখি, ধরেন কোন একটা ইউনিভার্সিটির ভিসি কে ইন্টারভিউ করছে, সে ওই ইউনিভার্সিটিতে বসে কথা বলতেছে, জার্নালিস্ট, তারপর জার্নালিস্ট দেখা যাচ্ছে হাঁটতেছে আর কথা বলতেছে, স্যার আপনার কি মনে হয় যে এরকম এরকম এটা, এগুলো ধরেন কোন একটা ইউনিভার্সিটি ভিসি কোন একটা ইউনিভার্সিটির শিক্ষককে বা তার বাসায় গিয়ে, হয়তো যেমন আনিসুজ্জামান স্যারের ইন্টারভিউ করেছিলাম, সেটা হচ্ছে স্যারের বাসায় গিয়ে করেছি। তো এমন স্যার চা খেতে খেতে ইন্টারভিউ করছে, আমার নিজের ইন্টারভিউ করার অভিজ্ঞতা আছে। তারপরে হচ্ছে মানে আনিসুজ্জামান স্যার, ডক্টর আনিসুজ্জামান স্যারকে ইন্টারভিউ করেছিলাম এরকম। তারপর হচ্ছে আমাদের সাথে আরো কয়েকটা ছেলে মেয়ে, তো তারা হচ্ছে ইলিয়াস কাঞ্চনের ইন্টারভিউ করছিল, তো ইলিয়াস কাঞ্চন তার অফিসের সময় দিয়েছে, তো সে কিছু ইন্টারভিউ হচ্ছে বসে করছে, কিছু ইন্টারভিউ সে কথা বলতে বলতে তার অফিস এগুলো সেগুলো অ্যাক্টিভিটিস দেখাতে দেখাতে কথায় কথায় মানে ঘুরে ঘুরে সে ইন্টারভিউ করছে। আয়মান সাদিককে ইন্টারভিউ করা হয়েছে আমাদের ইউআরএস থেকে। সো এরকম যে এক একজন এক এক ভাবে সময় দেয়, কেউ সামনাসামনি সময় দেয়, কেউ হাঁটতে হাঁটতে কথা বলছে বা কি। ব্যাপারটা হচ্ছে এখন ওই যে বললাম যে ইন্টারভিউ করেন আর এফজিডি করেন, আপনাকে হচ্ছে কোয়েশ্চেনের সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে, যে আপনি কি কি প্রশ্ন তাকে করতে চান, আপনি এক্স্যাক্টলি কি জানতে চান এইভাবে। আর আপনার টোটাল অ্যাপ্রোচটা যে খুব বিনাইন খুব জেনারাস হবে, এটাতে তো কোনো সন্দেহ নাই। আপু একটা কোশ্চেন ছিল, মানে নোট টেকিং এর ক্ষেত্রে নরমালি তো আমরা একটা জিনিস, মানে 5 মিনিটের কোনো কথাবার্তা লিখতে গেলে 1 ঘন্টার মতো সময় লাগে, তো সেটা কেমনে আমি ওই টাইমে অতটুকু সময় নোট টেকিংটা করব? এই জন্য তো রেকর্ডিং রাখতে হয়, সে এই জন্য সে হচ্ছে যদি মানে না দেয়, পারমিশন না দেয় রেকর্ডিং এর? তাকে কনভিন্স করা, কারণ ইন্টারভিউয়ে অনলি নোট টেকিং করে খুবই কঠিন, খুবই কঠিন। আর অনেকে যেটা করে, যদিও এটা ইথিক্যালি পারমিটেড না রিসার্চের ক্ষেত্রে, আবার অনেকে করে, কজনার ইথিক্স টেথিক্স মানে সেটা হচ্ছে যে লুকিয়ে করা। ধরেন আপনি ইন্টারভিউ করতেছেন, আপনি মোবাইলটা অন রাখলেন, রেকর্ডিংটা ঠিক আছে, আপনার পকেটে মোবাইল, যতটুকু শোনা যায় এরকম। অনেকে এটা করে, বাট করা উচিত না, যদি একান্তই সে ওরকম ইয়ে না দেয় আর কি, মানে তাকে না দেখিয়ে তাকে না জানিয়ে করা। আপনি তো আর এই রেকর্ডিং কোথাও ফাঁস করবেন না, বাট আপনার সুবিধার্থে, মানে ইটস কাইন্ড অফ, আমি অনেককে জিজ্ঞেস করেছি যে এটা করার মানে কি, এটা তো রিসার্চ এথিক্স এর বাইরে, যে সে যদি কনসেন্ট না দেয় আপনি কেন করছেন, সে বললো যে ইটস কাইন্ড অফ নোট টেকিং।
জি আপু, আমাদের একটা এটাকে টিচারও নোট টেকিং বলেছিলেন এর যে মতো। উনিও করছিলেন, যে পিএইচডির ক্ষেত্রে পিএইচডি তে যখন রিসার্চ করতেছিলেন তখন উনিও এটা করছেন, চুপ চুপ করে হ্যাঁ, রেকর্ডিং অন করে তারপরে এটা বলে লাভ করে। নাই, এটা করে আয়মান সাদিকের ক্ষেত্রে যারা ইন্টারভিউ করছে, তারপরে হচ্ছে ইলিয়াস কাঞ্চনকে, দুজনে দুই গ্রুপই এরকম করছিল। আমি আবার আনিসুজ্জামান স্যার, স্যার আমাকে পারমিশন দিয়েছেন, আমি একদম ল্যাপেল ট্যাপেল নিয়ে গিয়ে আমি ভিডিও ইন্টারভিউ করেছি আনিসুজ্জামান স্যারকে। সো স্যার কিছু বলেন, স্যার বলছে ইটস ওকে, স্যারকে শুধু প্রশ্নটা দিয়ে আসছি। 1 মাস পরে স্যার আমাকে ডেট দিছে। সো যে সময় গিয়েছে স্যার আবার খুবই টাইমের ব্যাপারে খুব সচেতন। আমি যে দেখি যে স্যার রেডি ইন্টারভিউ দেওয়ার জন্য, মানে উনি ওনার কাজটা গুছিয়ে রেখেছেন, আমাকে 1 মিনিটও বসায় রাখেন নাই। বড় বড় মানুষদের কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে, যে সময় করে এতটা গুরুত্ব দেন ওনারা, এবং নিজের সময়কে গুরুত্ব দেন, অন্যের সময়কেও খুব গুরুত্ব দেন। তখন কিন্তু আমি খুবই ছোট, মাত্র বোধহয় 3rd ইয়ার বা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মাত্র 3rd ইয়ার বা ফাইনাল একজন স্টুডেন্টকে এতটা গুরুত্ব সহকারে দেওয়া, সময় দেওয়া, এটা এটা খুব বড় একটা বিষয়। তারপর ডক্টর আনিসুজ্জামান স্যারের মতো মানুষের, এবং উনি জানেনও যে আমরা ছোটখাটো একটা সংগঠন থেকে আসছি, ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি থেকে। হ্যাঁ, উনি হয়তো নামও জানেন না, কিন্তু এই যে একটা স্টুডেন্ট আসলো তার কাছে, মানে প্রশ্ন দেখে হয়তো ওনার কাছে ভালো লাগছে, এই জন্য হয়তো উনি সময় দিয়েছেন। যদি ওনার কাছে রেশনাল না মনে হতো, রিজনেবল না মনে হতো, উনি তো করতেন না, কিন্তু করেছেন যেটা অতটুকু ভালো মতো করেছেন। এমন না যে খুব ব্যস্ততা দেখিয়েছেন, উনি উনি অবশ্যই ব্যস্ত মানুষ ছিলেন। উনি মারা গেছেন, দোয়া করি ওনার, ওনার জন্য, ওনার ভালো কিছুই কামনা করি। কিন্তু মানে বললাম না যে বড় বড় মানুষদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, এই বিষয়গুলো আমার খুব ভালো লেগেছে ওনার, যে টাইম সেন্সিটিভ, এতটা সম্মান করে কথা বলেন, এবং আরেকজনের সময়কে এতটা শ্রদ্ধা করেন, খুব ভালো লেগেছে আমার কাছে। আচ্ছা, সো আমরা আর একটা ছোট্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি ইনফরমেন্ট ইন্টারভিউ নিয়ে। আচ্ছা, এখন এই যে মেইন ইন্টারভিউ, ইন্টারভিউ যাদেরকে করছি, ইন্টারভিউ আর কি ইনফরমেন্ট ইন্টারভিউ বলে KII নামে একটা টার্ম আছে, এটা আমরা হচ্ছে করি। সো কি ইনফরমেন্ট ইন্টারভিউ মেইন ইন্টারভিউ এর থেকে একটু পার্থক্য বলবো না, মানে ইন্টারভিউরই একটা ফর্ম। কি ইনফরমেন্ট ইন্টারভিউ, এটা হচ্ছে কি ইনফরমেন্ট কে, হ্যাঁ, কি মানে তো মূল, এটা তো আমরা জানি কি অর্থ, কি কি অর্থ হচ্ছে মূল, এটা আমরা জানি। সো কি ইনফরমেন্ট ইন্টারভিউ মানে হচ্ছে যে এমন কাউকে ইন্টারভিউ করা যিনি হচ্ছেন কি ইনফরমেন্ট, একজন কি ইনফরমেন্ট হু ক্যান আনলক ইনফরমেশন ফর ইউ অ্যাবাউট অ্যান ইস্যু অর ইউর ডিজায়ার্ড অবজেক্টিভ। এখন আপু এখন বলতে পারেন যে আপু একজন ইন্টারভিউ তো এটাই করে, সেটা কিছু ইনফরমেশন আনলক করে। কি ইনফরমেন্ট ইন্টারভিউ হচ্ছে মানে খুব ফোকাসড হয়ে একটা ফোকাস টপিকে একই টাইপের কিছু মানুষকে নিয়ে, যেমন আপনি 5জন টিচারকে হচ্ছে আপনি ইন্টারভিউ করবেন, তো একসাথে তো আর করা যাবে না, এক একজনকে এক এক দিনে এক এক সময়ে আপনি ইন্টারভিউ করছেন। সো এরা হতে পারে আপনার জন্য কি ইনফরমেন্ট, বা একটা বিষয়ে স্পেশালিস্ট, একটা পার্টিকুলার বিষয়ে, যেমন হচ্ছে জিওপলিটিক্যাল কোনো একটা বিষয় নিয়ে স্যার হয়তো জিওপলিটিক্যাল বিষয়ে স্পেশালিস্ট। যেমন ডক্টর আনিসুজ্জামান স্যারের কথা যদি বলি, উনি বাংলা ভাষা, বাংলা সাহিত্য, এই বিষয়গুলো নিয়ে উনি স্পেশালিস্ট। সো এগুলোকে বলা যেতে পারে যে কি ইনফরমেন্ট, যাদের হচ্ছে ওই পার্টিকুলার নলেজটার উপরে সাউন্ড, মানে পার্টিকুলার ওই টপিকটার উপরে সাউন্ড নলেজ থাকে, এরকমদেরকে ইন্টারভিউ করাকে কি ইনফরমেন্ট ইন্টারভিউ বলে। সো কাইন্ড অফ ইন্টারভিউর মতনই, শুধু যিনি রেসপন্ডেন্ট তার ক্যারেক্টারিস্টিকের উপরে ভিত্তি করে হচ্ছে এই জায়গাটা একটা পার্থক্য আসে, একটু ছোট্ট জিনিস আমরা অ্যাড করি, সেটা হচ্ছে উনি একজন কি ইনফরমেন্ট। আর যদি রেগুলার ইনফরমেন্ট হয়ে থাকেন দেন ইটস কল ইন্টারভিউ। যদি ওই ইনফরমেন্ট কি ইনফরমেন্ট হয়ে থাকে দেন উই কল ইট KII or কি ইনফরমেন্ট ইন্টারভিউ। সো স্ট্রাকচার নিয়ে তো আমরা কথা বলেই ফেললাম। So if you have any question. আপু আসলে প্র্যাকটিক্যাল না করে করছেন, আসতেছে না। এক্স্যাক্টলি, এজন্যই আমি বলেছি যে আপনাদেরকে দিয়ে একটা জিনিস লেখাবো আর কি, মানে আনলেস অর আনটিল ইউ রাইট ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড ইট। এই রিসার্চ মেথোডোলজি সারা জীবন ধরেও যদি পড়েন, যতদিন না পর্যন্ত নিজে লিখবেন জীবনেও শেখা হবে না।
এই যে ইন্টারভিউ এফজিডি যতদিন পর্যন্ত নিজে না করবেন, সার্ভে কোয়েশ্চেনিয়ার নিজে যতদিন ডেভেলপ না করবেন, কখনো হবে না। আপু ইন্টারভিউ এর মাধ্যমে তাহলে তো শুধুমাত্র কোয়ালিটেটিভ ডাটাই হচ্ছে আমরা কালেক্ট এগুলো করতে তো পারি। কোয়ালিটেটিভ ডাটারই, এটা তো আমি একদম হ্যাঁ। প্রথমেই বলে রেখেছি। এই ইন্টারভিউ আর আপু এফজিডি একটা টার্ম শুনি আমরা ইন ডেপথ ইন্টারভিউ, এটা কি ইন ডেপথ ইন্টারভিউ ইন্টারভিউ কি একই দুইটা? হ্যাঁ, কাইন্ড অফ একই, মানে জাস্ট এভাবেই নাম দেয়। আমি আমার নিজের কাছে কখনোই খুব একটা পার্থক্য না, মানে একটা টপিক নিয়ে যদি আপনি খুব ডিপলি কথা বলেন, এখন ইন্টারভিউতে তো আমরা একটা টপিক নিয়ে ডিপলি কথা বলি, সো ইটস কল্ড ইন ডেপথ ইন্টারভিউ। এগুলো তেমন একটা পার্থক্য আসলে আমি কখনো পাইনি। অনেক সংজ্ঞাগত পার্থক্য আছে, কিন্তু করতে গেলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে সব একই। জি আপু, অনেক মেথোডোলজির মধ্যে দেখি যে লেখা থাকে ইন ডেপথ ইন্টারভিউ, এই জন্য জিজ্ঞেস করলাম। আমরা বোধহয় আর একটা ক্লাস করব হচ্ছে রিসার্চ, মানে ডেটা কালেকশন মেথডের উপরে, তারপরে হচ্ছে আমরা ডেটা অ্যানালাইসিসে চলে যাব, দেন রেফারেন্সিং নিয়ে বোধহয় দুইটা ক্লাস লাগবে আমাদের, দুইটা ক্লাস লাগতে পারে। তো এরপরে কিন্তু মানে টাস্ক দিয়ে দেওয়া হবে। সো যাদের যাদের এক্সাম আছে, আমি যখন শুরু করব তখন ওই সময় যদি কারো এক্সাম থাকে, মানে রাইটিং পার্টটা, সো ওই সময় যদি কারো এক্সাম থাকে আমাকে একটু জানাতে হবে, তাহলে ওই পার্টিকুলার মানুষদেরকে নিয়ে তাদেরকে নিয়ে পরে আর একটা গ্রুপ করে হচ্ছে ইয়ে করব, তাদেরকে কদিন পরে আর কি অ্যাসাইন করব, কারণ আমি তো আর কোথাও চলে যাচ্ছি না। তাদেরকে হয়তো পরে কাজ দেওয়া হবে। আর যাদের এখন ফ্রি আছে তাদেরকে দিয়ে খুব দ্রুত কাজটা শেষ করতে হবে আমি যখন কাজ অ্যাসাইন করব। তো আমি এখন বলতে থাকি যে এতটুকু বলে রাখি, যেহেতু আমরা আর হয়তো 2 সপ্তাহ পরেই আমাদের রাইটিং পার্টটা শুরু করব, আমাদের সব মিলিয়ে আর হয়তো 6টার মতো ক্লাস হতে পারে, 5-6টার মতো। সো একটা সপ্তাহ আমরা যেহেতু 3টা ক্লাস করি, মানে আর 2 সপ্তাহ আমাদের লাগবে। তো আমি রিকোয়েস্ট করব যে আপনারা যে যার যার ডিপার্টমেন্ট রিলেটেড, মানে যার যার এরিনা রিলেটেড কোনো একটা টপিক চিন্তা করতে থাকেন, যে কে কোন বিষয় নিয়ে স্টাডিটা করবেন, এটা একটু চিন্তা করতে থাকেন। এটা একটা অ্যাসাইনমেন্ট দিলাম, ওরাল অ্যাসাইনমেন্ট। নেক্সট ক্লাসে বলতে হবে এমন না, একটু টপিক চিন্তা করেন। আমি যেহেতু এতদিন আগে বলে রাখলাম, সো আমি যেদিন জিজ্ঞেস করব যে কে কি চিন্তা করেছেন, কেউ এরকম বলেন না যে আপু আমি আর্মামেন্ট ডিসআর্মামেন্ট নিয়ে কাজ করতে চাই, এটা কিন্তু খুবই হাস্যকর শোনাবে। অথবা আমি চিলড্রেনদের নিউট্রিশন নিয়ে কাজ করতে চাই, এগুলো কিন্তু টপিক না, এগুলো থিম। কেউ চাইল্ড লিটারেসি নিয়ে কাজ করতে চায়, কেউ হচ্ছে লাইক প্ল্যান্টস নিয়ে কাজ করতে চায়, কেউ হচ্ছে গভর্নমেন্টের পলিসি নিয়ে কাজ করতে চায়, ফাইন, এগুলো হচ্ছে থিম, এগুলো টপিক না। সো আমি রিকোয়েস্ট করব যে ভেরি স্পেসিফিক, আপু আপনি মানে একদম ওই যে রিসার্চে কি দেখতে টাইটেলটা চান। ফিক্সড করা, তাই তো? হ্যাঁ, মানে টাইটেলটা গোছানোর ক্ষেত্রে আমি হেল্প করব, কিন্তু টপিকটা আমি কিন্তু প্রথম দিনই বলে দিয়েছি যে আমরা টপিক কিভাবে থিম ন্যারো ডাউন করে কিভাবে আমরা টপিকে যাব। যে আমি এই রোহিঙ্গাদের নিয়ে কাজ করব, রোহিঙ্গাদের কি নিয়ে কাজ করব, কাদেরকে নিয়ে কাজ করব, রোহিঙ্গা চিলড্রেনদেরকে নিয়ে কাজ করব, রোহিঙ্গা ফিমেলদেরকে নিয়ে কাজ করব, ফিমেলদের কি দেখব, তাদের নিউট্রিশন দেখব। সো এরকম ভাবে যে ওকে ফাইন, মানে নিউট্রিশন দেখবো, নিউট্রিশনের কি বিষয়টা দেখবো, যে তাদের শরীরে নিউট্রিশনের কেমন ঘাটতি আছে, বা রোহিঙ্গাদের মধ্যে হচ্ছে মাতৃমৃত্যুর হার কেমন, এটা দেখবো। ওকে ফাইন, আপনার কাছে এটা মনে হলো আপনি দেখবেন। তো এখন রোহিঙ্গা উইমেনরা তারা কি হচ্ছে ম্যালনিউট্রিশনে ভুগছে কিনা, বা তাদের মাতৃমৃত্যুর হার কত, শিশু মৃত্যুর হার কেমন, এগুলো আপনি দেখবেন। এটা আপনি চুজ করলেন, ফিক্স করলেন, বাট সাথে সাথে আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনি যে টপিকটা নিয়ে কাজ চিন্তা করলেন কাজ করবেন, এটা নিয়ে অলরেডি স্টাডি হয়ে গেছে কিনা এটা খুঁজে বের করা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন আপনি যেটা চিন্তা করছেন এটা নিয়ে অলরেডি কাজ হয়ে গেছে। সো এইটা একটু ক্রস চেক করে নেবেন, যাতে রিইনভেনশন অফ দ্য হুইল না হয়ে যায়, মানে একই জিনিসের পুনরায় আপনি আবিষ্কার করবেন, এই ঝামেলাটা যাতে না হয়। লিটারেচার গুলো দেখতে হবে। এক্স্যাক্টলি, গুগলে একটু সার্চ করতে হবে।
সো 1-2 সপ্তাহের মতো সময় দিলাম, 1 সপ্তাহের মতো সময় দিলাম আর কি। নেক্সট ক্লাসে বলতে হবে এমন না, হয়তো আর 2 ক্লাস পরে আমি জিজ্ঞেস করব যে আপনারা কে কোন টপিক চিন্তা করেছেন। সো একটু চিন্তা করবেন, ঠিক আছে? তো আমাদের ক্লাস আজকে এতটুকুই, আমরা রাখছি। তো আশা করছি যে আমাদের পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে। আর আমি আপনাদের সাজেস্টেড যে রিডিংস, যা যা সাপোর্টিভ ডকুমেন্টস, আমি সেগুলো আপলোড দিয়ে দিব উইথ ক্লাস রেকর্ডিং এন্ড ক্লাস নোটস। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু